বাইরে ভীষণ জোরে বিদ্যুৎ চমকাল। তার আলোর তীক্ষ্ণতা মুহূর্তের জন্য যেন অন্ধ করে দিল তিথিদের। কয়েক সেকেন্ডের মধ্যে বাইরে বাজ পড়ল কান ফাটানোর শব্দ। তিথি চিৎকার করে ছুটে যেতে গেল, ত্রিদীপের দিকে পারল না। কখন যেন বুদ্ধপ্রিয় তার হাত পায়ের বাঁধন কোনো মন্ত্র বলে অবলীলায় খুলে ফেলেছে। তিথির ডান হাতের কবজিটা শক্ত করে ধরে এক পৈশাচিক পুরুষ কণ্ঠ বলে উঠল, কোথায় যাচ্ছ মামুনি? এই তো সবে শুরু, এত তাড়াতাড়ি ঘাবড়ে গেলে চলবে? তুমি না তন্ত্র সাধিকা? শেষের কথাগুলো বলার সময় খুব জোরে খিলখিল করে হেসে উঠল বুদ্ধপ্রিয়। আমায় চিনতে পারছিস না বুঝি? বাবার পায়ে গোড়ালির কাছে ক্ষতস্থানে বুদ্ধপ্রিয় তার নখ বসিয়ে দিল। গল গল করে রক্ত বেরোচ্ছে তিথির পা থেকে। দাঁতের দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করার চেষ্টা করলো, পারল না। ব্যথার চোটে কোঁকিয়ে উঠল। সেই ছোটবেলা থেকেই জেনে এসেছি আমাদের শরীরই বা অশরীরী অস্তিত্ব চলাফেরা করে তিনটি লোকের মধ্যে: স্বর্গ, মর্ত আর পাতাল। আত্মার অস্তিত্বের এমন বাঁধা ধরা সরলীকরণ কি আদতেই সম্ভব, নাকি আত্মাদের বিচরণ ক্ষেত্র এই পরিধির বাইরেও আছে? আপনাদের কি মনে হয়, কেমন হয় সেই অজানা লোক? কাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলে সেখানে? নমস্কার, আমি শুভারুণ। আপনাদের স্বাগত জানাই রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে। আজ আপনারা শুনবেন লেখক অর্ণব চক্রবর্তীর কলমে রায়বাঘিনী সিরিজের দ্বিতীয় গল্প, রায়বাঘিনী 18 ভাটির দেশে। সিরিজের প্রথম গল্প রায়বাঘিনী আপনারা শুনেছিলেন রহস্যের অন্ধকারে চ্যানেলেই। আসুন তবে শুরু করা যাক আমাদের আজকের বিশেষ নিবেদন, রায়বাঘিনী 18 ভাটির দেশে। মা চামুন্ডার নাম স্মরণ করে তিথি চোখ খুলে তাকাল। বিদ্যুতের চোখ ধাঁধানিতে, ঝলকানিতে সামনের কিছুটা পথ মুহূর্তের জন্য সাদা হয়ে আবার তলিয়ে গেল নিকষ কালো অন্ধকারে। মেঘের গর্জন বাজের কর্কর শব্দের সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে বৃষ্টির বেগ। তিথি আশপাশটা দেখল একবার, যেন কোনো খামখেয়ালি শিল্পী ইচ্ছে মতো কালো রং ছিটিয়ে দিয়েছে প্রকৃতির ক্যানভাস জুড়ে। 5 হাত দূরের জিনিসও ঠিকমতো ঠাওর হয় না। বাতাসের শো শো শব্দে কান মাথা একেবারে ঝিমঝিম করছে। একপ্রস্ত দাপুটে ঝড় উঠল। একটি ছোট্ট মেয়ের কান্নার শব্দ রাতের পর রাত ঘুমোতে দিচ্ছে না তিথিকে। গত 3 সপ্তাহ ধরে রোজ স্বপ্নে মেয়েটি আসছে। তিথি তার মুখ দেখতে পায়নি একবারও, কেবল শুনেছে তার কান্না, তার আর্তনাদ। সেই আর্তনাদে বারবার দুমড়ে মুচড়ে দিয়েছে তিথির মন। তিথি বুঝতে পারছে মেয়েটি তাকে কিছু বলতে চায়। সে উপেক্ষা করতে পারেনি মেয়েটির কান্না, তার অসহায়তা। তিথিকে তাই আসতেই হতো আজ মেয়েটির কাছে, তার কথা শুনতে, তার গল্প জানতে। আরো একবার বাজ পড়ল। ভয়ঙ্কর শব্দ থেকে বোঝা যায় এবারের বাজটা বোধ হয় খুব কাছেই কোথাও পড়েছে। তিনি 2 হাত কানে শক্ত করে চেপে ধরে রাখলো বেশ কিছুক্ষণ। চোখ বন্ধ করে টেনে টেনে নিঃশ্বাস নিল কয়েকবার। বড্ড ক্লান্ত লাগছে মেয়েটার। মাথাটা তো ভারী হয়ে উঠেছে, যেন মন মন চালের বস্তা চাপিয়ে দিয়েছে কেউ মাথায়। গাটাও খানি গরম ঠেকছে। যত এলো নাকি? না, এসব নিয়ে ভাবলে আপাতত চলবে না। যে ছোট্ট মেয়েটির সন্ধানে এত দূর এসেছে তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। একই কনকনে ঠান্ডা হাওয়া বইছে, তার উপর বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে এসে লাগায় তিথির গোটা শরীর কেঁপে উঠল। তার পরনে আছে মা চামুন্ডার কৃপাধন্য সেই গলাবন্ধ সাদা পোশাক। এত শীত পড়েছে আজ। এই পোশাক পরে থাকলে সচরাচর তেমন ঠান্ডা লাগে না, তবে আজ যেন শীত কিছুতেই বাগ মানছে না। অথচ কিছু বছর আগেও তুমুল ঝড় বৃষ্টির রাতে শ্মশানের গাদা চিতায় বসে ধ্যান করেছে তিথি। পৌষ মাসের হাড় কাঁপানো শীতের রাতে সব সাধনা করেছে। কোনোদিন তো এত কাঁপুনি লাগেনি, এত কষ্ট হয়নি। তাহলে আজ কেন? অনভ্যাসের ফল। মন শক্ত করল তিথি। শারীরিকভাবে এমন দুর্বল হয়ে পড়লে চলবে না। হাঁটার গতি বাড়িয়ে দিল। ঘন জঙ্গলের ভেতর জোরে জোরে হাঁটা এমনি বেশ কষ্টসাধ্য ব্যাপার।
তার উপর এমন প্রবল বেগে ঝড়, তুমুল বৃষ্টি, ঘন ঘন বাজের কান ফাটানো শব্দ আর বিদ্যুতের চোখ ধাঁধানো জলকানি, সব মিলিয়ে পুরো ব্যাপারটা তিথির জন্য আরো কঠিন হয়ে পড়েছে। মেয়ে তার তন্ত্র দেবী মা চামুন্ডার নাম নিয়ে বাধা বিপত্তির তোয়াক্কা না করেই কাক ভেজা হয়ে এগিয়ে চলল সামনের দিকে, আরো গভীর বনের ভিতর। বৃষ্টির দাপটে পায়ের তলার মাটি ভিজে কাদা কাদা হয়ে গেছে। চারিদিকে সৃষ্টি হয়েছে কেমন যেন এক অলৌকিক পরিবেশ। বহু অজানা প্রাণীর ডাক কানে আসছে, তবে সেসব বিষয়ে তিথির তেমন গা নেই। এত ঘন জঙ্গলে বিভিন্ন পশুর ডাক শুনতে পাওয়াটাই স্বাভাবিক। কিছু দূর যাওয়ার পরে বেশ বড় মাপের একখানা দিঘি নজরে এলো। তার কুচকুচে কালো জল দেখে মনে হবে দিঘিটা যেন এই পৃথিবীর না। কোনো গহীন পাতাল থেকে অভিশাপ গায়ে মেখে আচমকাই উঠে এসেছে ধরিত্রীর বুকে। পেঁচা তুলোর মতো আবছা আবছা ধোঁয়াটে বৃষ্টির টুকরো লেগে আছে সেই কালো জলের কোলে। দিঘিটার চারিপাশে উঁচু উঁচু গাছেদের সারি, ঝড়ের তাণ্ডবে গাছগুলো উন্মত্ত হয়ে উঠেছে, নেশাগ্রস্তের মতো দুলছে তাদের মাথা। ভুরু কুঁচকে আশপাশটা খানিক জরিপ পড়ল তিথি। দিঘিটা ভীষণ চেনা চেনা ঠেকছে। হ্যাঁ, এই দিঘি পেরিয়েই তো সেই কবরস্থানটা থাকার কথা। দোকানের চোখ আরো ভালো করে সয়ে গেলে তিথি বেশ বুঝতে পারল কবরস্থানটা একদম কাছেই আছে, দিঘির ওপারে। ছোট্ট মেয়েটি বারবার জানান দিয়েছে ওই কবরস্থানেই তাকে পাওয়া যাবে। ধীরে ধীরে দিঘির ওপাশ থেকে একটা হালকা গোলাপি আভা ভেসে উঠল। সূর্যের প্রথম রাঙা আঁচ যেমন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গাছপালাদের গায়ে, খানিকটা অমনভাবেই সেই গোলাপি আভা ক্রমে ছড়িয়ে পড়ল দিঘির আশেপাশে। তিথির মন বলছে তাকে পথ দেখানোর জন্যই এমন অতিপ্রাকৃত গোলাপি আভার সৃষ্টি। পার্থিব জগৎ যে এই আলোর উৎসস্থল নয়, তিথির অভিজ্ঞ চোখ তা বুঝতে পারছে। এই আলোর উপর দৃষ্টি রেখে দিঘি পার করে সে এগিয়ে গেল কবরস্থানের দিকে। কবরস্থানের কোমর সমান লোহার গেটটা সশব্দে খুলে ভেতরে ঢুকতেই বরফ ঠান্ডা দমকা বাতাস এসে ধাক্কা মারল তিথির চোখে মুখে। বৃষ্টির ফোঁটা তীক্ষ্ণ ফলার মতো বিঁধল তার গোটা শরীর। কবরস্থানটি আয়তনে বেশ বড়। এই মাথায় দাঁড়িয়ে শেষ প্রান্ত ঠিকমতো দেখা যাচ্ছে না। চারিদিকে গোলাপি আলোর আভা থাকায় সামনের দৃশ্য ভালো রকম স্পষ্ট। গোটা কবরস্থান ঢাকা পড়ে আছে প্রকাণ্ড গাছেদের ভিড়ে। গাছেদের আড়ালে থাকা ধুলোবালি কাদা মাখা সারি সারি কবরগুলো দেখে মনে হবে আজও যেন অজস্র মৃত শরীরের বিদায় বেলার শেষ চিহ্নটুকু আগলে তারা বসে আছে। সামান্য গা শিরশির করল তিথির। সেটা বৃষ্টির জন্য নাকি অন্য কোনো অজানা অশনির আশঙ্কায়, তার মন তা নিশ্চিতভাবে বলতে পারছে না। চারিদিকে কাঁচা মাংসের এক ঝাঁঝালো গন্ধ, সে গন্ধে নাক রীতিমতো জ্বালা করছে। এখানকার বাতাস অত্যন্ত ভারী, ঝড়ের দাপট অস্বাভাবিক বেশি। জায়গাটিতে যে অশরীরীদের অস্তিত্ব দস্তুর মতো প্রকট তা যে কোনো দক্ষ প্যারানর্মাল ইনভেস্টিগেটরের কাছে বেশ সহজেই ধরা পড়বে। তিথি লক্ষ্য করল কবরগুলোর গায়ে কোনো শৌখিন রঙিন চাদর বিছানো নেই বা সাজানো নেই কোনো সুগন্ধি ফুলের তোড়া। এখন আর কেউ আসে না এখানে। যুগের পর যুগ ধরে এই প্রান্তর কোনো মানুষের স্পর্শ পায়নি। রক্তমাংস ঠাসা কোনো দুপে জীব হেঁটে যায়নি এই পথ ধরে। বঞ্চিত থাকার যন্ত্রণায় নিত্য শব্দহীন কান্নার রোল তোলে এই কবরস্থান। মরা মাটির নিচে আদি অনন্ত কাল ধরে শুয়ে থাকা লাশেদের তখন একমাত্র সঙ্গী হয় অবহেলা। তিথি এপাশ ওপাশ তাকালো। যার ডাকে সারা দিয়ে এতদূর এসেছে তার খোঁজ এখনো মেলেনি। কাছেই কোথাও একটা গ্র্যান্ডফাদার ক্লকে ঢং ঢং করে 3টে বাজল। ক্রমে বৃষ্টির গতি কমল, ঝড়ের দাপটও নিভে এলো। বাজের আওয়াজ বা বিদ্যুতের জলকানি সবকিছুই থেমে গেছে। তার বদলে কবরস্থান জুড়ে ভেসে বেড়াচ্ছে ঝিঁঝি পোকার শব্দ। তিথি ভুরু কুচকে দাঁড়িয়ে পড়ল। এই মুহূর্তে ঠিক কি করা উচিত বুঝতে পারছে না। মেয়েটিকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে অপেক্ষা করবে তার আসার? কিন্তু কোথায় অপেক্ষা করবে? মেয়েটি এই কবরস্থানেই আছে তো। বৃষ্টি থামার পর ঠান্ডাটাও যেন দ্বিগুণ বেড়ে গেছে। কবরস্থানের বাইরে তাপমাত্রা এতটা কম ছিল না। তিথির মন টের পাচ্ছে কবরগুলোর আড়াল থেকে বহু অশরীরী চোখ জোড়া তাকিয়ে আছে তার দিকে। তাদের চাহনিতে কোনো রকম কৌতূহল নেই, শুধু লেগে আছে এক ক্রূর পৈশাচিক লোভ। তাদের দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু তাদের সূক্ষ্ম অস্তিত্ব জানান দিচ্ছে এই মরণ ফাঁদে এসে তিথি ভুল করে ফেলেছে, মস্ত বড় ভুল। মা চামুন্ডার উদ্দেশ্যে তিথি উদার কণ্ঠে মন্ত্রোচ্চারণ করল।
पुरुषं दिनेशं चर्चामि भवत्या मे ऐषत्रीराजवनशुर्वी कैशुर्याशत् সে মন্ত্র পড়তে পড়তে মেয়ে এগিয়ে চলল কবরস্থানের শেষ প্রান্তের দিকে। সারি সারি কবরের মাঝখানে গজিয়ে উঠেছে বহু আগাছা, তাই বেশ সাবধানে পা ফেলতে হচ্ছে। একদল শিয়াল ডেকে উঠল খুব জোরে। হঠাৎ এমন শব্দ শুনে তিথি খানিক চমকে গেল। শিয়ালদের ডাক ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আওয়াজটা কেমন যেন শোনাচ্ছে। ডাক না বলে আর্তনাদ বলাই ভালো। শিয়ালের এমন আর্তনাদ সচরাচর শোনা যায় না। আওয়াজটা কোথা থেকে আসছে তা বোঝার জন্য তিথি সেই ডাক অনুসরণ করে হাঁটা আরম্ভ করলো। এবার তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ওই শিয়ালের ডাক বা আর্তনাদের শব্দ ধরে এগোলেই সেই ছোট্ট মেয়েটির দেখা মিলবে। খানিকক্ষণ চলার পর একটা কবরের পাশে প্রকাণ্ড এক বটগাছ নজরে এলো। সেই বটগাছের তলায় উবু হয়ে বসে আছে একটি ছোট্ট মেয়ে। তার মুখ গাছের দিকে ফেরানো। তাই তার মুখ দেখতে পাচ্ছে না। মেয়েটির কুচকুচে কালো লম্বা এলো চুল কোমর ছাড়িয়েছে। পরনে একটা সাদা রঙের হাত কাটা ফুল ফুল ছাপ দেওয়া ফ্রক। এইটুকু বাচ্চার অত লম্বা চুল স্বাভাবিক নয়, তবে এই অতিপ্রাকৃত স্তরে যাদের বাস তাদের কোনো কিছুই স্বাভাবিক নয়। ইহলোকের কোনো নিয়মই এখানে যে খাটে না। তিথি বুঝতে পারলো এই মেয়েটির সন্ধানই সে আজ এসেছে এখানে। স্বপ্নে বারবার তিথি মেয়েটিকে এভাবেই দেখেছে। কোমর পেরিয়ে ঢলনামা এলো চুল আর গায়ে সাদা রঙের ফ্রক। তিথি জানে যার এত কাছে সে এখন দাঁড়িয়ে তার কোনো পার্থিব অস্তিত্ব নেই। কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই স্তর অব্দি আসা। তিথির সূক্ষ্ম ধাবন শক্তি তাকে এত দূর নিয়ে আসতে সক্ষম হয়েছে। তিথি তৃপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, বলো, কেন যোগাযোগ করতে চাইছো আমার সাথে? কি দরকার? কেন ডেকেছো আমায়? মেরি ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চোখ মুখ দেখে তিথির মতো দক্ষ প্যারানর্মাল ইনভেস্টিগেটরেরও বুক কেঁপে উঠল। যেন একটি 11-12 বছরের বাচ্চা মেয়ের শরীরে 90 বছরের বৃদ্ধার মুখ কেটে বসানো হয়েছে। মুখের চামড়া বিভৎস রকম কুঁচকানো। সেই চামড়ার বড়তে বড়তে লেগে আছে বার্ধক্যের সুদৃঢ় ছাপ। চোখের উপর ভুঁড়ো দুটো ধবধবে সাদা, চোখ দুটো পুরো দস্তুর কালো, মনির আশেপাশে সাদা অংশের লেশ মাত্র আভাসও নেই। দু চোখ বেয়ে ধীর গতিতে গড়িয়ে পড়ছে কালো রঙের কোনো এক গাঢ় তরল পদার্থ। তার ঠোঁটের কষ বেয়ে নেমে আসছে কাঁচা রক্ত। শিয়ালদের এমন আর্তনাদের কারণটা এবার স্পষ্ট হলো তিথির কাছে। মেয়েটির পায়ের কাছে একটি আধ খাওয়া শিয়াল পড়ে আছে। বটগাছের গুড়ির গায়ে আরো 3টে শিয়াল রাখা। প্রতিটি শিয়ালেরই গলার টুঁটি ছেঁড়া। সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আশেপাশের মাটির টকটকে লাল করে তুলেছে। গোলাপি আভাসী রক্তের উপর পড়ে এক নারকীয় দৃশ্যের সৃষ্টি করেছে। সাদা ফ্রকের উপর যে দাগগুলোকে তিথি ফুলের ছাপ ভেবেছিল, এখন বুঝতে পারলো সেগুলো আদতে রক্তের ছাপ। মেয়েটি সশব্দে হাড় সমেত মাংসের একটি বড় টুকরো কামড়ে ছিঁড়ে নিল আধ খাওয়া শিয়ালের পেটের দিক থেকে। সেটা খানিক চেবানোর পর ঠোঁটের লাশ বেয়ে গড়িয়ে পড়া রক্ত ডান হাতের চেটুর উল্টো পিঠে মুছে একগাল হেসে বলল, তুমি এসেছো দিদি? আমি জানতাম তুমি ঠিক আসবে। তোমার দয়ার শরীর, আমার এত কষ্ট দেখে তুমি আসবে না তা কি হয়? মেয়েটির মুখ হা করতেই তার রক্তমাখা সাদা দাঁতগুলো দেখে তিথির মাথা কেমন ঝিমঝিম করে উঠল। দাঁতের সংখ্যা ঠিক কত তা বলা সম্ভব নয়, তবে 32টির চেয়ে ঢের বেশি। দাঁতগুলো আকারে অস্বাভাবিক রকম ছোট। দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকা ছোট ছোট মাংসের টুকরো থেকে এক তীব্র পচা গন্ধ বের হচ্ছে। কাঁচা মাংসের ঝাঁঝালো গন্ধ কেন পাওয়া যাচ্ছিল তা এতক্ষণে পরিষ্কার হলো তিথির কাছে। তবে তবে সবচেয়ে ভয়াবহ শোনাচ্ছে মেয়েটির গলা। অমন পৈশাচিক এক মুখের আড়ালে যে একটি ছোট্ট শিশুর অমন নিষ্পাপ সরল গলা লুকিয়ে থাকতে পারে, নিজের চোখে মেয়েটিকে বলা ভালোই, অশরীরীকে না দেখলে তিথি বিশ্বাস করতে পারতো না। কেমন যেন মায়া হলো এই গলাটা শুনে। বলো, কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? মেয়েটা খুব সাবধানে এপাশ ওপাশ দেখলো একবার, কেউ তাদের শুনছে কিনা বোঝার চেষ্টা করলো তা। তারপর ডুকরে কেঁদে উঠে বলল, আমায় তুমি বাঁচাও দিদি, এই নরক থেকে আমায় মুক্তি দাও। বহুদিনের চেষ্টায় অবশেষে তোমার সাথে যোগাযোগ করতে পেরেছি। আমার বিশ্বাস ছিল আমার ডাক তুমি ঠিক শুনতে পাবে।
আমার ডাকে সাড়া দিয়ে তুমি ঠিক এখানে আসবে। তুমি আমায় এখান থেকে নিয়ে চলো দিদি। এত কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। কি বলবে তিথি বুঝে পেল না। এর আগে এমন প্রস্তাব সে পায়নি কখনো। তিথির গুরুজি ভৈরব সিদ্ধ অঘরী বাবা স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে অবশ্য এমন ঘটনার কথা সে শুনেছে বহুবার। অনেক সময় ইহলোক এবং পরলোকের মাঝে কোনো এক দুর্গম লোকে আত্মারা বাধা পড়ে যায়, সেখানেই তারা আটকে থাকে বছরের পর বছর। অনেক ক্ষেত্রে এইসব আত্মারা সাহায্য চায় তন্ত্র সাধক সাধিকাদের কাছে মুক্তি লাভের জন্য, কিন্তু কি উপায় সেই মুক্তি দেওয়া সম্ভব তার যে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। রামকিন্নরপুর গায়ে রূপসার আত্মাকে তিথি যখন মুক্তি দিয়েছিল তখন রূপসা জলপিশাচিনী রূপে আটকা পড়েছিল ইহলোকে কাপালিক মৌনী বাবার সাধনার জন্য। অমন পরিস্থিতিতে একটি আত্মাকে কি করে নিষ্কৃতি দিতে হয় সে বিদ্যা তিথির রপ্ত হয়েছিল। কিন্তু এই মেয়েটি যা চাইছে তা করতে গেলে তিথিকে আগে জানতে হবে মেয়েটি এখানে বাধা পড়ে গেছে কিভাবে। সে কি কোনো রকমের শাস্তি ভোগ করছে, নাকি কেউ তাকে আটকে রেখেছে এই লোকে? কেউ যদি সত্যি মেয়েটির আত্মাকে এই লোকে আটকে রেখে থাকে তাহলে সেই অচেনা শক্তির সন্ধান আগে পেতে হবে তাকে। তা না হলে কখনোই এই মেয়েটির আত্মাকে রেহাই দেওয়া যাবে না। তিথি খানিক চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল, কিন্তু তোমাকে মুক্ত করি কি করে? এখানে আটকা কেন পড়ে গেছো তা না জানতে পারলে সমাধান পাওয়া তো অসম্ভব। মেয়েটি উত্তর দিতে গিয়েও চুপ করে রইল। কান খাড়া করে খুব মন দিয়ে কিছু একটা শুনে তিথির দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, দিদি দিদি তুমি পালাও, পালাও এক্ষুনি। ওরা ওরা নিশ্চয়ই কিছু টের পেয়েছে, তাই তাই এদিকেই আসছে। ওরা যদি একবার বুঝতে পারে তুমি তুমি আমার সাথে দেখা করতে এসেছো তাহলে তাহলে আমার আরো সর্বনাশ তো করবেই, তোমাকেও রেহাই দেবে না। পালাও দিদি, পালাও। মেয়েটির এমন আচমকা পরিবর্তন দেখে তিথি খানিক হকচকিয়ে গেল। কাদের কথা বলছে সে? কাদেরকে এত ভয় পাচ্ছে? তিথিকেই বা চলে যেতে বলছে কেন? একজন দক্ষ প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে জীবনে বহুবার অতিপ্রাকৃত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে সে। তবে কোনোদিন কোনো জায়গা ছেড়ে পালাতে তাকে হয়নি। তিথির যথেষ্ট ভরসা আছে নিজের বিদ্যার উপর, সে কেন পালাতে যাবে? মেয়েটি একটা মরা শেয়াল গাছের গুড়ির কাছ থেকে তুলে নিয়ে হামাগুড়ি দিয়ে গাছের আড়ালে চলে গেল। যাওয়ার আগে তিথির দিকে মুখ ফিরিয়ে হাঁপাতে হাঁপাতে শুধু বলল, খুব খুব তাড়াতাড়ি তোমার কাছে সুযোগ আসবে দিদি আমাকে আমাকে মুক্তি দেওয়ার। তুমি শুধু সেই সুযোগটুকু যেন ছেড়ো না। তোমার পায়ে পড়ে দিদি, আমায় রেহাই দিও। কোনো উত্তরের অপেক্ষা না করে মেয়েটি চোখের নিমেষে মিলিয়ে গেল, আর তার মিলিয়ে যাওয়ার সাথে সাথেই ঝুপ করে অন্ধকার নেমে এলো চারিপাশে। সেই গোলাপি আলোর আভা মেয়েটির মতোই আচমকা উধাও হয়ে গেছে। ঝেপে বৃষ্টি নামলো আবার, তার সাথে পাল্লা দিয়ে আরম্ভ হলো মেঘেদের গর্জন আর বাজের কর্কর শব্দ। ফেরার পথ এক্ষুনি ধরবে নাকি আশপাশটা জরিপ করবে তা ভাবতে ভাবতেই তিথি এগিয়ে চলল কবরস্থানের আরো গভীরে। আচমকা এক ভারী পুরুষ কণ্ঠে মন্ত্রপাঠ আরম্ভ হলো। এই অতিপ্রাকৃত লোকে যে বহু বিচিত্র পরিস্থিতির মুখোমুখি হতে হবে তিথি তার পূর্ব অভিজ্ঞতা থেকে সে কথা জানে। তাই এমন শুনশান কবরস্থানে কে মন্ত্রপাঠ করছে তা নিয়ে মাথা না ঘামিয়ে তিথি মন দিয়ে মন্ত্রটা শোনার চেষ্টা করল। খানিকক্ষণ শোনার পর বুঝলো এই ভাষা সে জানে না। পাঠ করার ভঙ্গিমাটিও ভারী অদ্ভুত। গলার স্বর ওঠানামা করছে, কখনো উদার কণ্ঠে, আবার কখনো কখনো একরকম বিড়বিড় করে পড়া হচ্ছে মন্ত্র। হঠাৎ হঠাৎ সে ভারী পুরুষকণ্ঠ মন্ত্রপাঠ থামিয়ে খিলখিল করে হেসে উঠছে। এমন গম্ভীর গলায় অমন হাসির শব্দ কেমন যেন বেমানান ঠেকছে। দেখতে দেখতে আশেপাশের কবরগুলো জীবন্ত হয়ে উঠল। ছায়া ছায়া একরাশ কালো মাথার দল ভিড় করে এগিয়ে আসা শুরু করলো তিথিকে লক্ষ্য করে। এক বিশ্রী শব্দ বেরোচ্ছে তাদের মুখ দিয়ে। ঘন অন্ধকারেও তিথি স্পষ্ট দেখতে পাচ্ছে এই কালো কালো মাথাদের সারি। তারা কেউই মানুষ নয়, হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে জেগে থাকা এই অপশক্তির দল হাঁটতে পারে না, সরীসৃপের মতো মাটিতে বুক ঘষে ঘষে চলে। এক ঝলক দেখলে মনে হবে সরীসৃপের মানুষরূপী কোনো ভয়ঙ্কর প্রজাতি
তাদের চোখ জুড়ে খেলা করছে গনগনে আগুন, লকলকে জীব অনেকখানি বাইরে বেরিয়ে এসে ঝুলছে। সে জিভে মাখানো নির্লজ্জ লোভাতুর খিদে, সর্বাঙ্গ অনাবৃত, শরীরের কোথাও লোমের লেশ মাত্র নেই। গায়ের রং কেমন হলদেটে, হাতে পায়ে আঙুলের বদলে রয়েছে থাবা। সরু কালো নখের ডগা দ্রুত মাটি কেটে এগোতে সাহায্য করছে তাদের। তিথির কানে হঠাৎ তার গুরুজি স্বামী পরমাত্মানন্দ মহারাজের কণ্ঠস্বর ভেসে এলো। তবে গুরুজির কথা ঠিক তার কানে আসছে না। তিথির মাথার ভেতর গুরুজি তার স্বভাবসিদ্ধ স্নেহ মাখা গলায় বলে উঠলেন, বেটি, এখনই এই স্থান ছেড়ে চালিয়ে যা বেটি। এই অশুভ শক্তির সাথে লড়াই করার উপযুক্ত সময় এখনো আসেনি। সময় হলে আমি নিজে তোকে বলবো লড়তে। এখন এখানে থাকিস না বেটি, আমি তোকে পথ বাতলে দিচ্ছি। তুই শুধু সেই মতোই গতি থাক। তোকে তোর শরীর অবধি পৌঁছে দিয়ে তবেই আমি বিদায় নেব। ওই কালা পানির দিঘির দিকে যা বেটি। মা চামুন্ডার নাম স্মরণ কর, মা সব বিপদ কাটিয়ে দেবেন। গুরুজির কণ্ঠস্বর মিলিয়ে যেতেই তিথি টের পেল এক নারকীয় শব্দ তুলে ছায়ায় মিশে থাকা সেই অপশক্তিরা দ্রুত এগিয়ে আসছে। তাদের গতির সাথে তাল মিলিয়ে একের পর এক বিশাল আকৃতির গাছগুলি ভুলুণ্ঠিত হচ্ছে। তিথি চেষ্টা করেও দৌড়তে পারছে না খুব জোরে। এলো পাথারি গাছ পড়ে আটকে দিচ্ছে তার রাস্তা। একটা বিকট গন্ধ তিথির নাকে এসে ধাক্কা মারল। খানিকটা পুড়ে যাওয়া পেঁয়াজ রসুনের মতো সেই গন্ধ। গা গুলিয়ে উঠল মেয়ের। সে চেনে এই গন্ধটা। পূর্ব অভিজ্ঞতা থেকে জানে, কায়াহীন অভুক্ত পিশাচ শক্তি কোনো মানব শরীরের খুব কাছাকাছি এসে পড়লে এই গন্ধটাই সচরাচর নাকে আসে। তিথির এখন একটাই লক্ষ্য, কোনো মতে ওই দিঘি অবধি তাকে পৌঁছতেই হবে। বৃষ্টি তার চোখ ঝাপসা করে দিচ্ছে বারবার। সামনের অন্ধকার ক্রমে যেন আরো নিডেট হয়ে উঠছে। তবে তিথির ভয় নেই। স্বয়ং গুরুজি এই মুহূর্তে তাকে উদ্ধার করতে মরিয়া হয়ে উঠেছেন। গুরুজি ঠিক কি প্রকারে তিথির সাথে যোগাযোগ করছেন বা মাথার ভেতর সে কিভাবে গুরুজির কণ্ঠস্বর শুনতে পাচ্ছে তা জানা নেই। তিথি শুধু জানে মা চামুন্ডার আশীর্বাদ আর গুরুজির কণ্ঠস্বর সাথে থাকলে পরলোকের ভয়ঙ্করতম অপশক্তিও তার কোনো রকম অনিষ্ট সাধন করতে পারবে না। কবরস্থানটা পার হতেই সেই শীত শীত ভাবটা খানিক কেটে গেল। তবে পিশাচের দল তিথির পিছু ছাড়েনি। তারা কবরস্থান পেরিয়ে বাইরে এসে হাজির হয়েছে। বুক ঘষ্টে ঘষ্টে এগিয়ে আসছে তিথির দিকে। মেয়ের মাথার ভেতর গুরুজি বলে উঠলেন, এবার কালো পানির দিঘিটার দিকে তাকিয়ে তোর খুব প্রিয় কোনো স্মৃতির কথা মনে কর বেটি। গোটা শরীরের শক্তি এক কেন্দ্রবিন্দুতে এনে শুধু সেই সময়টার কথা ভাবতে থাক। দেখবি তোর সামনে একটা জায়গা ভেসে উঠবে। जो भी জায়গা ভেসে উঠুক, জানবি ওই তোর ইহলোকে ফিরিবার রাস্তা। তবে কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আমি ওদের অল্প কিছুক্ষণ ঠেকিয়ে রাখতে পারবো, তার মধ্যেই তোকে কাজটা সিরে ফেলতে হবে। আমি জানি বেটি, তুই ঠিক পারবি। তিথি কালো দিঘির দিকে তাকিয়ে এক মনে ভাবার চেষ্টা করলো তার সব থেকে প্রিয় স্মৃতি কি। সে ভেবেছিল বর্ধমানের অট্টহাস শক্তিপীঠের কথা মনে পড়বে। এই শক্তিপীঠে তিথি তার জীবনের প্রথম পঞ্চমুণ্ডী আসনে বসেছিল। তাছাড়াও এই শক্তিপীঠেই তিথি তার তন্ত্র সাধনার মূল ধাপগুলোর পার করতে সক্ষম হয়েছে বারবার। এই তন্ত্র সাধনা ছেড়ে দেওয়ার পরেও অট্টহাস শক্তিপীঠের প্রতি এক অন্যরকম টান অনুভব করে মেয়ে। কিন্তু তিথিকে চমকে দিয়ে তার চোখের সামনে ভেসে উঠল ঢাকুরিয়া লেকের একটি দৃশ্য। সময়টা পরন্ত বিকেল হবে। জায়গাটা এক ঝলক দেখেই তিথির দিনটা মনে পড়ে গেল। বছর চারেক আগের কথা। তিথি তখনও তন্ত্র সাধনায় ভালো রকম লিপ্ত। সদ্য কলেজ পাস করে যাদবপুরের একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি জুটিয়েছে আর পুরোপুরি মনোনিবেশ করেছে তন্ত্র ও আধ্যাত্মিক জগতের ওপর। তো হেন মেয়ে খামোকা ঢাকুরিয়া লেগে যেতে যাবে কেন? যেহেতু তিথি তখন বিভিন্ন ধর্মের উপর পড়াশোনা করছে, বিবিধ ধর্মের মৌলিক তত্ত্ব এবং সারমর্ম উপলব্ধি করার জন্য উঠে পড়ে লেগেছে, সেই সুবাদেই গেছিল ঢাকুরিয়া লেকের কাছাকাছি যে বুদ্ধ মন্দির আছে সেখানে। সেটা ছিল নভেম্বর মাস। তিথি যখন মন্দির চত্বর ছেড়ে বেরোলো তখন প্রায় সন্ধে হয়। এতক্ষণ মন্দিরে থাকার পরেও তিথির মন শান্ত হচ্ছিল না। তার মন আচমকা কেন এত অস্থির কিছুতেই তা বুঝতে পারছে না।
ছোটবেলা থেকে জলের প্রতি মেয়ের টান একটু বেশি। আজও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে কোনো পুকুর বা দিঘির পাড়ে বসে, চুপচাপ জলের দিকে তাকিয়ে থেকে। সামনের সাথে কোনো বিষয় ঝগড়াঝাটি হলে, মন খারাপ থাকলে তিথি এখনো চলে যায় কোনো পুকুর বা দিঘির পাড়ে। মন ভালো হয়ে যায় জল দেখে। মাঝে মাঝে সুমন তাই মজা করে বলে, গত জন্মে তুমি নিশ্চয়ই রুই, কাতলা কিংবা চিংড়ি জাতীয় কিছু একটা ছিলে, জানো তো? কেননা কোনো মানুষ যে পুকুর, খাল, বিল এত ভালোবাসতে পারে, তোমায় না দেখলে সত্যিই কোনোদিন জানতে পারতাম না। জলের প্রতি এই অমুক টান থেকেই তিথি সেদিন ঢাকুরিয়া লেকে গেছিল, চুপচাপ বসে কিছুক্ষণ জল দেখবে বলে। আগেও বেশ কয়েকবার গেছে, কিন্তু সেদিন ঢাকুরিয়া লেকে যাওয়া যে তার জীবনের পথটাই পুরোপুরি পাল্টে দেবে তা দূর দূরান্ত অব্দি কল্পনা করতে পারেনি সে। লেকের ধারেই সেদিন প্রথম দেখেছিল সুমনকে। একটা ফাঁকা বেঞ্চে বসে ছেলেটা আনমনে তাকিয়েছিল জলের দিকে। উস্কো খুস্কো চুল, চোখের চাউনিতে লেগেছিল কেমন একটা মায়া ভরা উদাসীনতা। কিভাবে দুজনের আলাপ, তিথির মতো ডাকসাইটে মেয়ে কিভাবে সুমনের মতো ক্যাবলাকান্তের প্রেমে পড়লো, সেই গল্প এখন বলতে বসলে আজ তো একখানা উপন্যাস হয়ে যাবে। তার চেয়ে বরং ঘটনায় ফেরা যাক। তিথির চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছে কালো দিঘিটা ধীরে ধীরে আবছা হয়ে আসছে। তার জায়গায় ফুটে উঠেছে ঢাকুরিয়া লেকের সেই স্থিমিত বিকেল। সূর্যের পাতলা আলো খেলা করছে লেকের জলের উপর। মাথার ভেতর আবার শুনতে পেল গুরুজির কণ্ঠস্বর, ওই জলই হলো ইহলোকে তোর চেতনায় ফিরে আসবার দরওয়াজা। ওই দিঘির জলে নিশ্চিন্তে ঝাঁপ দে বেটে, তোর চেতনা তোর শরীরের ভিতরে আবার ফিরে আসবে। তাড়াতাড়ি কর, আমি আর এদের আটকে রাখতে পারলাম না বেটি। অ্যাস্ট্রাল ট্রাভেলিং এর অভিজ্ঞতা তিথির আগে হয়নি কখনো, তবে গুরুর কাছে শুনে জেনেছে তার সূক্ষ্ম চেতনা, বা যাকে আমরা ইংরেজিতে বলি সেন্স অফ দ্য সোল, তা এখন তিথির দেহ ছেড়ে বহু দূরে এই অচেনা অজানা কোনো এক লোকে রয়েছে, ইহলোক এবং পরলোকের মাঝখানে। আর শরীরটা পড়ে আছে বারুইপুরে তার শোয়ার ঘরে। এখান থেকে ইহলোক অব্দি ফিরতে গেলে দরকার পড়বে একটা উইন্ডোস্কোপ বা দরজার। সেই দরজা তৈরি করতে প্রয়োজন কোনো সুখকর স্মৃতি বা অভিজ্ঞতা। মনের একাগ্রতা এক নিদারুণ পর্যায়ে নিয়ে যেতে হয় সেই স্মৃতির ছবির চোখের সামনে ফুটিয়ে তোলার জন্য। কিছু কিছু মানুষ এক অসামান্য ধাবন শক্তি নিয়েই পৃথিবীতে আসে, তারা সংখ্যায় ভীষণ কম। তিথি সেই মুষ্টিমেয় মানুষের মধ্যে পড়ে যার মনের সূক্ষ্মতা এতটাই তীব্র যে তার চেতনা এই অ্যাস্ট্রাল ট্রাভেলিং করতে সক্ষম। তবে এই ক্ষমতা খুব সহজে ধরা দেয়নি তিথির কাছে। বছরের পর বছর একাগ্র চিত্তে ধ্যান করার পরেই তিথির এই অজানা শক্তি অবশেষে মাস দুয়েক আগে প্রথম প্রকাশ পেয়েছিল। তবে এই অ্যাস্ট্রাল ট্রাভেলিং করার পূর্ণ অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে তার। একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে এমন ক্ষমতা লাভ করায় নিঃসন্দেহে মেয়ের ভারী উপকার হয়েছে। ঢাকুরিয়া লেকের সেই বিকেলের ছবি তিথির চোখের সামনে ভেসে ওঠায় মেয়ে বুঝতে পারল সুমনের সাথে প্রথম সাক্ষাৎটাই তার মনে রয়ে গেছে সব থেকে দামি স্মৃতি হিসেবে। ছেলেটার সাথে মনোমালিন্য হলে তিথি রাগ দেখিয়ে যতই বলুক, তোমার প্রেমে পড়াটাই আমার জীবনের এক এবং অদ্বিতীয় ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। মেয়ে মনে মনে জানে সে ঠিক কতটা দুর্বল তার ওই ক্যাবলাকান্ত খানিক নিরীহ গোছের সুমনের প্রতি। অ্যাস্ট্রাল ট্রাভেলিং এর স্বাভাবিক নিয়ম মেনে ওই লেকের জলই এখন তার উইন্ডোস্কোপ বা দরজা। এই ভয়াবহ লোক ছেড়ে ইহলোকে নিজের শরীরে ফেরার। আশেপাশের তীব্র বৈশাচিক আওয়াজের চোটে কান ঝালাপালা হয়ে গেল তিথির। সে বুঝতে পারল গুরুজির তৈরি করা প্রতিরোধে ছিঁড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে পিশাচের দল। সে পেঁয়াজ রসুন পোড়ার গন্ধ নাকে এসে ধাক্কা মারছে। আবার মাটিতে খসখস শব্দ হওয়ায় তিথি একবার পিছন ফিরে তাকালো। সরীসৃপ পিশাচের দল দিঘির একদম কাছে এসে হাজির। তিথিকে প্রায় ধরেই ফেলেছে। বিকট এক আওয়াজ করছে তারা, খিলখিল করে হাসছে। এই দৃষ্টিতেও দরদর করে ঘামছে তিথি। চোখ বন্ধ করে মা চামুণ্ডা ও গুরুজি পরমাত্মানন্দ মহারাজের নাম নিয়ে জলে ঝাঁপ দিল সে। কিন্তু ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে এক পিশাচের নাগালে চলে এসেছিল তার পা। পিশাচের লোক বসে গেল তিথির বা পায়ের গোড়ালিতে। মনে হলো পায়ে যেন কোনো গরম তরল পদার্থ ঢেলে দেওয়া হয়েছে। গোড়ালির কাজটা পুড়ে মতো গেল। মনে মনে যন্ত্রণায় কুঁকিয়ে উঠল তিথি, কিন্তু মুখ দিয়ে টু শব্দটিও করল না। সে জানে এরা যদি তিথির কষ্টটা টের পায় তাহলে লেকের জলে ঝাঁপ দেওয়ার ক্ষমতাও পেয়ে যাবে। তখন এখান থেকে বেরিয়ে আসাটা আরো বেশ কঠিন হয়ে পড়বে। তিথির ঝাঁপ দেওয়ায় তীব্রতায়
লেকের জলে এক তরঙ্গের সৃষ্টি হলো। ভুস করে অনেকটা জল ঢুকে গেল তার চোখে মুখে। কনকনে ঠান্ডা জলে ডুব দিয়ে তিথি বুঝল এই মুহূর্তে তার শরীর ঠিক কতটা গরম। লেকের কনকনে ঠান্ডা জল যেন সস্নেহে তিথির শরীরের অস্বাভাবিক উষ্ণতাকে কমিয়ে দিচ্ছে ধীরে ধীরে। তিথি জানে সাঁতার কাটার প্রয়োজন নেই এখানে। জলে ডুবতে ডুবতেই তার চেতনা ফিরে যাবে শরীরে। আপাতত বিপদ গেছে কেটে। পিশাচের দল তাকে ধাওয়া করে জলে নামতে পারেনি। আরামে তার চোখ বুজে এলো। খুব জোরে একটা ঝাঁকুনি লাগলো শরীরে। সেই ঝাঁকুনিতেই চোখ খুলে গেল তিথির। ওই তো মেয়ে চোখ খুলেছে। গলায় এক রাশ স্বস্তি নিয়ে কথাটা বললেন মীনাক্ষী দেবী। তিথি চোখ খুলে বুঝতে পারল তার মাথায় আপাতত জল ঢালার কাজ চলছে। অন্য কোনো লোকে চেতনা কিছুক্ষণের জন্য চলে গেলে ইহলোকে এসে খানিক সময় লাগে ধাতস্থ হতে, আশেপাশে কি চলছে সেটা বুঝতে। অসম্ভব কাঁপুনি দিচ্ছে গোটা শরীরে। বাঁ পায়ের গোড়ালির কাছটায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তিথির দাঁতে দাঁত চেপে চেষ্টা করছে যন্ত্রণাটা সহ্য করার। কাউকে কিচ্ছু বুঝতে দেওয়া চলবে না। কিন্তু এত শীত করছে কেন? তার মাথায় জলই বা ঢালা হচ্ছে কেন? তিথি আবার চোখ বুজে পুরো ব্যাপারটা মনে করার চেষ্টা করল। মনে পড়েছে গত 3 দিন ধরে তার ধুম জ্বর। যে ঘটনার কথা আজ বলছি তা 2019 সালের আষাঢ় শ্রাবণ মাসের, অর্থাৎ করোনা ভাইরাসের কি বস্তু তা খায় না মাথায় দেয় সাধারণ মানুষ তখনও জানে না। স্বাভাবিকভাবেই তাই ধরে নেওয়া হয়েছে তিথি ভাইরাল ফিভারে আক্রান্ত। পাড়ার ডাক্তার দেখিয়ে ওষুধ চলছে, কিন্তু আজ সকাল থেকে মেয়ের জ্বরটা সেই যে 103 ডিগ্রি ছাড়িয়েছে, কিছুতেই আর নামতে চাইছে না। দিশাহারা বোধ করছিলেন। ডাক্তার তো বলছেন তিনি যা ওষুধ দিয়েছেন তাতেই কাজ হবে। জ্বর এমন বাড়া কমা করবে এখন কদিন। তবুও মায়ের মন তো, মেয়ের এত জ্বর দেখে কি করবেন বুঝতে পারছিলেন না। তাই তড়িঘড়ি সুমনকে খবর দিয়েছিলেন। সুমন অবশ্য কোনো ডাক্তার বুদ্ধি নয়, রামমোহন মিশন হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তাও হবু জামাই বলে কথা। ছেলেটা কাছে থাকলে মীনাক্ষী দেবী বেশ ভরসা পান। গত আধ ঘন্টা তিথি কেমন অচেতনের মতো পড়েছিল। পালা করে করে মীনাক্ষী দেবী, প্রদীপবাবু আর সুমন জল ঢেলেছে মেয়ের মাথায়। এতক্ষণ বাদে সে অবশেষে চোখ খুলেছে দেখে 3 জনই স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রদীপবাবু থার্মোমিটার এনে মেয়ের টেম্পারেচার মাপলেন একবার। যাক বাবা, জ্বরখানি কমেছে এখন 101। তবে বাকিরা স্বস্তি পেলেও তিথির মন খচখচ করছে। ওই বাচ্চা মেয়েটা কি বলতে চাইছিল তিথিকে? সে কেন আটকা পড়ে আছে অমন বিভৎস এক লোকে? কারা সর্বনাশ করছে মেয়েটার? ওই পিশাচের দল নাকি কোনো ভয়ালো অপশক্তির হাত আছে এসবের পেছনে? আরও একটা ব্যাপার তিথিকে বেশ ভাবিয়ে তুলেছে। সে জানে অ্যাস্ট্রাল ট্রাভেলিং এর সময় অন্য কোনো লোকে পাওয়া চোট বা আঘাতের প্রভাব ইহলোকে ফিরে আসার পর শরীরে আর থাকে না। কিন্তু তিথি দেখল পিশাচের সেই নখের আঁচড় রীতিমতো গভীর এক ক্ষত তৈরি করে দিয়েছে তার বাঁ পায়ের গোড়ালিতে। কি করে এটা সম্ভব? অ্যাস্ট্রাল ট্রাভেলিং এর ব্যাপারে তিথি যেটুকু জানে বা বোঝে এমন হওয়ার কথা তো নয়। তাহলে এই ক্ষত কি তবে কোনো বড় বিপদের আগাম সংকেত? এই শোন, দরজায় ভালো করে শিকল তুলে দিয়ে শুবি কিন্তু, বুঝলি? সরসলির রাত কখন কি ঢুকিয়ে পড়ে কত চায় না। পরাণ গায়েন কাঁপা কাঁপা হাতে একটা বিড়ি ধরিয়ে বেশ চিন্তিত স্বরে কথাগুলো বলল তার ছোট নাতিকে। পরাণের বয়স 70 পেরিয়েছে। হাতে পায়ে আগের মতো আর জোর পায় না, চোখে ভালো দেখতে পায় না, সবকিছুই কেমন ঝাপসা ঝাপসা ঠেকে। তবুও এমন ঝড় জলের মধ্যে সিঁড়ি ভেঙে নিচ থেকে দোতলা অবধি এসেছে ছোট নাতির ঘরে ছেলেটাকে সাবধান করে দিতে। এসব গ্রামে বাঘের দাপট আজও বড্ড বেশি, তাই রাতে সাবধানে ঘুমোতে যাওয়াই ভালো। পরাণের কথা শুনে বুদ্ধপ্রিয় সামান্য হেসে জিজ্ঞাসা করল, কেন গো দাদু, কে ঘরে ঢুকে পড়বে? সাপখোপ নাকি বাঘ? পরাণ গায়েন নাকে কানে 3 বার হাত ঠেকালো।
মা তুলসী, মা তুলসী, মা তুলসী। কতবার করি তোরে কয়েছি না যে মা মনসার সেলাকো নাম, তারপর ওই বড় বাবার নাম সন্ধির পর মুখে আনতে নাই। আমার একখান কথা যদি তুই শোনস, শহরে গিয়ে শহরে গিয়ে কয়েক পাতা লেখাপড়া শিখে ভেবেছিস খুব লায়ক হয়ে গেছিস। লায়ক হয়ে গেছিস। সত্য সব। বুদ্ধপ্রিয় মিচকি মিচকি হাসছে দেখে বুড়ো আরও গেল চোটে। গজগজ করতে করতে ছাতাটা খুলে ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার সময় বলে গেল, শোন, দরজা খান ঠিক করি বন্ধ করিস, বুঝছিস? ওই বড় বাবা রাতের বেলা ঘরের মধ্যে ঢুকে পড়লি, ওই তোর ওই কইলকে তার শেখাও তখন তোরে আর বাঁচাতে পারবে না, আমি কয়ে গেলাম। আর 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 ওই তোর বাপটাও হয়েছে তেমনি। সেলি কইলকে তাই পড়তে চাইল, আমি বাপ দেই করি তারে পাঠাই দিল। সত্য সব। জয় মা বন বিবি, জয় মা। সেলিটার অপরাধ নিও না মাগো, সেলিটারে দেখো মাগো। পরাণ গায়েন ঘর থেকে বেরিয়ে গেলে বুদ্ধপ্রিয় মনে মনে হেসে দরজায় শেকল তুলে দিল। একখানা সিগারেট ধরিয়ে খাটে এসে বসল। সিগারেটের জোরে একটা টান দিয়ে ছেলেখানিক আনমনা হয়ে পড়ল। সত্যি সত্যি কত স্বপ্ন নিয়েই না এই সুন্দরবন ছেড়ে কলকাতার কলেজে ভর্তি হয়েছিল। তবে পড়াশোনা তেমন জুৎসই হলো না। টেনে টেনে অনার্সটা পাশ করেছে। এখন চাকরি বাকরি কি জোগাড় করবে সেটাই হয়েছে চিন্তার বিষয়। এই একটা চাকরি না জুটিয়ে গ্রামে ফেরার ইচ্ছে তার ছিল না। কিন্তু বড়দা অর্থাৎ বোধিসত্ত্বর মেয়ে অহনা আগামী সপ্তাহে 1 বছরে পা দেবে। কাকা হয়ে ভাইজির 1 বছরের জন্মদিনে থাকবে না, তা কি হয়? এই গায়েন বাড়িতে মেয়েদের অন্নপ্রাশনের রেওয়াজ নেই, তাই মেয়ে জন্মানোর পরেই বোধিসত্ত্বর ইচ্ছে ছিল 1 বছরের জন্মদিনটা বেশ বড় করেই করবে। মা বনবিবির দয়ায় এই চৈত্রে মোটা টাকাও লাভ হয়েছে। মেয়ের জন্মদিন নিয়ে তাই চিন্তার কিছু নেই। গোটা গায়ের লোক ডেকে তাদের ভরপেট খাইয়ে বেশ ধুমধাম করেই অহনার জন্মদিনটা পালন করা যাবে। মেয়ের এই অহনা নামটা রেখেছে বুদ্ধপ্রিয়। বোধিসত্ত্ব তার ছোট ভাই বুদ্ধপ্রিয়র মতো ঘরবাড়ি ছেড়ে কলকাতায় যায়নি। সুন্দরবনে থেকে বাপ ঠাকুরদার সাথে সংসারের হাল ধরেছে অল্প বয়সে। ইতিমধ্যেই তাই বিয়ে বাচ্চাও হয়ে গেছে। সুন্দরবনের সব গ্রামেই যে উন্নতির দারুণ জোয়ার এসে হাজির হয়েছে এমনটা কিন্তু নয়। গোসাবাসেরি ব্লকের একেবারে দক্ষিণে এই বাতাসনগর গ্রাম। মূল জঙ্গল থেকে গ্রামটার দূরত্ব সামান্য, তাই বাঘ, সাপখোপ, বুনো শুকরের উৎপাত এখানে বেশ চোখে পড়ার মতো। গ্রামের লোকেদের প্রধান জীবিকা বলতে সামান্য চাষবাস, বনের কাঠ ও গোলপাতা সংগ্রহ, মধু ও মোম আরোহণ, চিংড়ি পোনা, মাছ বা কাঁকড়া ধরা। পরাণ গায়েন পেশায় এখন বাউলে। মৌলেরা যখন মোম কিংবা মধু সংগ্রহ করতে বের হয় তাদের দলে থাকে একজন মন্ত্রজ্ঞ বা বাউলে। সুন্দরবনের কোনো কোনো গায়ে আবার এদের গুণিন বা বাওয়ালিও বলা হয়। এই বাউলে বা গুণিনের কাজ হল মৌলেরা গভীর বনে ঢোকার আগে তাদের নামে পুজো পাঠ সেরে পায়রা বলি দেওয়া এবং মা বনবিবি বাবা দক্ষিণ রায়ের কাছে প্রার্থনা করা মৌলেরা যেন ঘন জঙ্গলে সুরক্ষিত থাকে, বাঘ, বিষধর সাপখোপের মুখে যেন না পড়ে। এখানে বলে রাখি, জেলেদের দলেও কিন্তু সচরাচর একজন করে এমন বাউলে অথবা গুণিন থাকে। জোয়ান বয়সে পরাণ ছিল জেলে, দূর দূরান্তে পাড়ি দিত মাছ ধরার জন্য। কিন্তু গভীর জঙ্গলে কাঠ, গোলপাতা জোগাড় করতে গিয়ে, কাঁকড়া ধরতে গিয়ে মোট 3বার বাঘের মুখে পড়েছে সে। শেষবারের আক্রমণটা ছিল সবচেয়ে মারাত্মক। বাঘ পরাণের ঘেটি ধরে টেনে প্রায় নিয়ে চলেই গেছিল। পরাণের সাঙ্গপাঙ্গরা আছাড়ি পটকা ফাটিয়ে মুখ দিয়ে বিকট সব আওয়াজ তুলে কোনো মতে তাকে ফিরিয়ে আনে। তবে ঘাড়ের পেছনে বাঘের দাঁত বসে যাওয়ায় জায়গাটায় গভীর ক্ষত হয়ে গিয়েছিল, তার থেকে ঘা হয়ে গেছে। গ্রামের ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল, তবে লাভ তেমন হয়নি। সে বিষিয়ে যাওয়া ঘা আজও পরাণকে যথেষ্ট ভোগায়। গায়ের সবাই এখনো বলা বলি করে সেবার পরাণ প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছে কেবলমাত্র
মা বনবিবির কৃপায়। তারপর থেকেই গভীর জঙ্গলের পথ তেমন আর মারায়নি সে। পরাণের ছেলে হৃদয় গায়েন আর বড় নাতি বোধিসত্ত্ব পেশায় পরাণের মতো জেলে বা বাউলে নয়, তারা দুজনেই মৌলে। আসলে এই কাজে ঝুঁকি বেশি থাকলেও বহু মানুষ মৌলে হওয়ার পথটাই বেছে নেয়। তেমন ভালো মোম বা মধু জোগাড় করতে পারলে রোজগার খুব একটা মন্দ হয় না। তবে ওই যে বললাম, এই কাজে ঝুঁকি আছে খুব। প্রতি বছর সুন্দরবনে এই মৌলেরাই সব থেকে বেশি ব্যাঘের পেটে যায়। কিন্তু যারা সুন্দরবনের এত গভীরে থাকে তারা প্রাণের মায়া করতে বসলে পেট চলবে কেমন করে? তাছাড়াও গায়েন বাড়ির কাছে কিছু সবজি ক্ষেত বা মাছ চাষের পুকুর আছে। সারা বছর তো আর মহল করতে যাওয়া মানে মধু সংগ্রহ করতে যাওয়া সম্ভব নয়। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিশেষ পারমিট আদায় করতে হয় অত গভীর বনে ঢুকতে গেলে। সচরাচর চৈত্র বৈশাখ মাসে মৌলেরা মহল করতে যায়। বাকি সময়টা হৃদয় আর বোধিসত্ত্বই সবজি ক্ষেত পুকুরের মাছ চাষ নিয়েই থাকে। পরাণও মাঝে মধ্যে ওদের চাষবাসের কাজে হাত লাগায়। হৃদয় গায়েনের অনেক শখ ছিল ছেলে দুটোকে একটু অন্যভাবে মানুষ করবে, লেখাপড়া শেখাবে, কলকাতায় পাঠাবে। দুই ছেলের বেশ শৌখিন গোছের নাম রেখেছিল জন্মের সময়। তা নিয়ে কম হাসাহাসি হয়েছে নাকি এই বাতাসনগর গ্রামে? তবে বড় ছেলে লেখাপড়া না পারলেও ছোট ছেলেটা পেরেছে। কাশ কলকাতার কলেজ থেকে পাশ করে আপাতত চাকরি খুঁজছে। হৃদয় গায়েন তাই বেজায় খুশি। সে চায় না ছোট ছেলেটাও বড়র মতো চাষবাস করে আর মধু জোগাড় করে জীবন কাটায়। বাবার কথা দাদার কথা ভাবতে ভাবতেই বুদ্ধপ্রিয় বালিশে মাথা এলিয়ে দিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে তাল মিলিয়ে বিদ্যুতের ঝলকানি, বাজের কর্কর শব্দ। এখন আষাঢ় মাস, অর্থাৎ ভরা বর্ষা। এই সময় সুন্দরবনের গ্রামগুলোর যে কি দশা হয় যারা দেখেছেন তারাই শুধু জানবেন। গত কয়েকদিন ধরে বুদ্ধপ্রিয়র শরীর তেমন ভালো যাচ্ছে না। সারাক্ষণ কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে। মোটেই খিদে নেই। সারাদিন মাথা বেশ ভারী লাগে। সবসময় একটা কেমন যেন গা বমি বমি ভাব। রাতে ভালো করে ঘুম হচ্ছে না, হলেও এমন সব অদ্ভুত স্বপ্ন দেখছে যে ভয়ের চোটে ঘুম ভেঙে যাচ্ছে। কলকাতার বিধাননগরে যে মেসে বুদ্ধপ্রিয় ভাড়া থাকে সে মেসের নিচের তলাতেই এক হোমিওপ্যাথি ডাক্তারের চেম্বার আছে। সুন্দরবন আসার আগে ডাক্তারবাবুর কাছে একবার গিয়েছিল সে। স্বপ্নের কথা বলতে পারেনি, কিন্তু বাকি সমস্যাগুলো শুনে ডাক্তারবাবু প্রেশার, পালস সব মাপলেন। তারপর বললেন, না তেমন গোলবেলে তো কিছু দেখছি না। হ্যাঁ, আসলে পরীক্ষার জন্য এত পড়াশোনা গেছে, এখন আবার হন্যে হয়ে চাকরি খোঁজার চেষ্টা। ওই সব মিলিয়ে শরীর জানান দিচ্ছে যে সে ভারী ক্লান্ত। না, ভয়ের কিছু নেই। দুটো ওষুধ লিখে দিচ্ছে, নিয়ম মেনে ওষুধ খেলে দেখবে কদিনের মধ্যে আবার চাঙ্গা হয়ে উঠেছ। তবে হ্যাঁ, গ্রাম থেকে ফিরে এসে একবার কিন্তু জানাবে কেমন আছো, বুঝলে? বালিশের তলা থেকে ফোন বের করে বুদ্ধপ্রিয় দেখল সবে রাত 11টা। তবে বাতাসনগরে রাত 11টা মানে মাঝরাত পেরিয়ে গেছে। ফোনে এক ফোঁটাও টাওয়ার নেই। মনে মনে ভারী বিরক্ত হলো বুদ্ধপ্রিয়। সামনে গোটা রাত পড়ে। ভেবেছিল ফেসবুক ঘেটে আর ইউটিউবে ভিডিও দেখে রাতটুকু কাটিয়ে দেবে। অবশ্য এখানে এমনি সময় ফোনে টাওয়ার থাকে না। এই জলের রাতে তো আর টাওয়ার মিলবেই না। গাটা কেমন যেন গুলিয়ে উঠল বুদ্ধপ্রিয়। বমি বমি পাচ্ছে। একবার কলতলায় যাবে? কিছুটা বমি হলে যদি ভালো লাগে। না, ডাক্তারবাবুর ওষুধে তেমন কাজ হচ্ছে না। কলকাতায় ফিরে এবার একজন ভালো ডাক্তার দেখাতে হবে বলে মনে হচ্ছে। বিছানা ছেড়ে উঠতে যেতেই মাথা ঘুরে গেল খুব জোরে। বুদ্ধপ্রিয় বসে পড়ল বিছানায়। আচ্ছা, খাটটা কি সামান্য দুলে উঠল? চোখ বন্ধ করে ফেলল সে। এমন হচ্ছে চারিদিকে ভীষণ দুলছে। বুদ্ধপ্রিয় বুঝতে পারল তার প্রচন্ড মাথা ঘুরছে। এর আগে এরকম কখনো হয়নি। ঘাড়ের কাছটা অসহ্য যন্ত্রণা করছে। ব্যথার চোটে মনে হচ্ছে ঘাড়ের শিরাগুলো বোধহয় এবার ছিঁড়ে যাবে। নাড়ি ভুড়ি গুলিয়ে উঠে ঘরের মেঝেতেই বমি হয়ে গেল খানিকটা। কি বিকট গন্ধ সে বমির। গলার কাছটায় কিছু একটা যেন দলা বাঁকিয়ে উঠেছে। কণ্ঠনালী ফুঁড়ে কোনো বস্তু যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। বুদ্ধপ্রিয় কলতলায় যাওয়ার জন্য আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলে এবার পারল উঠতে। পা দুটো সামান্য টলছে ঠিকই, কিন্তু কলতলায় না গিয়ে আর উপায়ও নেই। মুখটা ধুতে হবে, বমিটাও তো পরিষ্কার করা দরকার। হঠাৎ তার কানে কেমন একটা শব্দ ভেসে এলো। কেউ ফিস ফিস করে কিছু একটা বলছে খুব কাছ থেকে।
বুদ্ধপ্রিয় টের পেল এই ঘরে সে ছাড়া অন্য কেউ আছে। চকিতে মোবাইলের টর্চ জ্বালালো, গোটা ঘরটা ভালো করে দেখলো একবার। না, কাউকেই তো দেখা যাচ্ছে না, কিন্তু সেই শব্দটা এখনো কানে আসছে। দুর্বোধ্য ভাষায় কেউ যেন একদম নিচু গলায় মন্ত্র পাঠ করছে। ভয়ার্ত গলায় হাঁপাতে হাঁপাতে বুদ্ধপ্রিয় বলে উঠল, কে ওখানে? যেই হও সামনে এসো। মন্ত্রপাঠের গতি ক্রমশ বাড়তে আরম্ভ করলো। যে মন্ত্র পড়ছে তার যেন ভারী তাড়া আছে মন্ত্রপাঠ শেষ করবার। মোবাইলের টর্চটা মেঝের দিকে তাক করতেই বুদ্ধপ্রিয়র সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। একে মেঝের যেখানে সে বমি করেছে সেই জায়গাটায় কুচকুচে কালো তরল পদার্থ পড়ে আছে। কারোর বমির রং যে এমন হতে পারে বুদ্ধপ্রিয়র ধারণা ছিল না। এই মুহূর্তে কি করা উচিত তার মাথায় আসছে না। বুদ্ধপ্রিয়কে থাকতে দেওয়া হয়েছে দোতলায়। এই তলার ঘরটায় থাকে বোধিসত্ত্বরা, মানে বোধিসত্ত্ব রাধারানী আর তাদের ছোট্ট মেয়ে হোনা। দাদা বৌদিকে একবার ডাকবে মনে মনে ভাবল বুদ্ধপ্রিয়। না, বেচারারা সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর সবে হয়তো একটু ঘুমিয়েছে। তাছাড়া এখন ডাকাডাকি করলে অহনাটাও তো জেগে যাবে। তার চেয়ে বরং নিচের কলঘরে গিয়ে আগে মুখ ধুয়ে ফেলাই ভালো। মনের সর্বশক্তি দিয়ে বুদ্ধপ্রিয় শরীরটাকে এগিয়ে নিয়ে চলল দরজার দিকে। সেই দুর্বোধ্য ভাষায় মন্ত্রপাঠ এবার যেন তার মাথায় হাতুড়ি পিটছে। বুদ্ধপ্রিয় কোনোভাবে দরজার শিকলটা খুলতেই বৃষ্টির ঝাপটা এসে নিমেষে তার চোখ মুখ ভিজিয়ে দিল। তবে এসব দিকে এখন খেয়াল নেই ছেলের। বাজের ভয়ঙ্কর আওয়াজ ছাপিয়ে গিয়ে তার কানে আপাতত বাজছে সেই মন্ত্র। কোনো পুরুষ কণ্ঠ ফিস ফিস করে আগের চেয়েও ধীর দ্রুত গতিতে মন্ত্র পড়ছে, আর মাঝে মধ্যে মন্ত্র পড়া থামিয়ে চাপা গলায় খিলখিল করে হেসে উঠছে। বুদ্ধপ্রিয় নিচে নামার সিঁড়ি ধরল। নামার সময় আবার গা গুলিয়ে উঠল। গলায় যেখানে দলা মতো কিছু একটা আটকে ছিল এতক্ষণ, তা এবার এক ধাক্কায় যেন বাইরে আসতে চাইছে। হরহর করে বমি করে ফেলল বুদ্ধপ্রিয় সিঁড়িতে পড়ে। তবে বমি বলা হয়তো এখানে ভুল হবে। কুচকুচে কালো গাঢ় এক তরল পদার্থ বেরোচ্ছে তার মুখ দিয়ে। বৃষ্টির জলে ধুয়ে সেই পদার্থ বুদ্ধপ্রিয়র সাথে সাথে যেন এগিয়ে চলেছে সামনের দিকে। বুদ্ধপ্রিয় বেশ বুঝতে পারছে শরীরের উপর আর তার নিয়ন্ত্রণ নেই। বিদ্যুতের ঝলকানিতে উঠোনের শেষ প্রান্তে যে গোয়াল ঘরটা, তা এক ঝলক দেখতে পেল। কি আশ্চর্য, তার শরীর তাকে ওই গোয়াল ঘরের দিকে টেনে নিয়ে যাচ্ছে কেন? কলঘর তো উঠোনের বাঁ দিকে, ধান গোলাটার গা ঘেঁষে, তাহলে ওদিকে না গিয়ে সে গোয়াল ঘরের দিকে যাচ্ছে কেন? বুদ্ধপ্রিয় হাজার চেষ্টাতেও নিজেকে আটকাতে পারল না। তার পা জোড়া তাকে একরকম টেনে নিয়ে চলেছে গোয়ালের দিকে। হঠাৎ ভারী খিদে পেল। ব্যাপারটা খেয়াল করে বুদ্ধপ্রিয় অবাক না হয়ে পারল না। গত কয়েক সপ্তাহ তার মোটে খিদে হচ্ছে না, তাহলে আজ এই রাত দুপুরে খামোকা খিদে পাচ্ছে কেন? শোয়ার আগে দুটো রুটি তরকারি আর একটা মিষ্টি খেয়ে শুয়েছে সে। তাহলে গোয়াল ঘরের কাছাকাছি এসে টের পেল তার চোখ জ্বালা করে জল পড়ছে। চোখে কি কিছু ঢুকেছে? চোখের কোল ডান হাতের চেটোর উল্টো পিঠ দিয়ে মুছে যা দেখলো তাতে ভয় তার গায়ের রক্ত হিম হয়ে গেল। হাতের উল্টো পিঠে লেগে আছে সেই ঘন তরল কালো পদার্থ। দু চোখ দিয়ে অনর্গল সেই কালো তরল পদার্থ চুইয়ে চুইয়ে পড়ছে। মনে হচ্ছে যন্ত্রণার চোটে এবার সে অন্ধ হয়ে যাবে। বুদ্ধপ্রিয় তীব্র জোরে চিৎকার করে উঠল। দমকা বাতাসের ঠেলায় গোয়াল ঘরের দরজাটা খুলে গেল। যন্ত্রচালিতর মতো গোয়াল ঘরে ঢুকে পড়ল সে। বছর তিনেক হলো গোয়ালটা নতুন করে আবার তৈরি করেছে হৃদয় গায়েন। পাকা দেওয়াল তুলেছে চারিদিকে। একখানা হলদে বাল্বের ব্যবস্থাও করা হয়েছে যাতে সন্ধ্যের পর গোয়ালে আসতে কাজ করতে অসুবিধা না হয়। ভালো অঙ্কের টাকা খসেছে গোয়ালটা এমনভাবে বানাতে। বুদ্ধপ্রিয় গোয়ালের আলোটা জ্বালালো। এত রাতে বাল্বের টিমটিমে আলোয় বুদ্ধপ্রিয় এমন বিভৎস রূপ দেখে গরু ছাগলগুলো আতঙ্কে আর্তনাদ করে উঠল। তবে বুদ্ধপ্রিয়র কানে এই মুহূর্তে সেই মন্ত্রপাঠ ছাড়া আর কোনো রকম আওয়াজ প্রবেশ করছে না। বাইরে এত বৃষ্টির শব্দ, বাজ পড়ার আওয়াজ, গরু ছাগলদের আর্তনাদ কিচ্ছু না। শুধু মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। একটা বেশ নধর দেখে ছাগলখানা পছন্দ হলো তার। ছাগলটা দড়ি খুলে ডান হাতে তার ঘাড়টা চেপে ধরল। ঈদের চোটে বুদ্ধপ্রিয়র জিভে জল এসে যাচ্ছে না। একটা ছাগলের গন্ধ যে এত আকর্ষণীয় হতে পারে বুদ্ধপ্রিয়র জানা ছিল না। তার গায়ে যেন পাশবিক শক্তি এসে গেছে। একটা মোচড় দিল ছাগলটার ঘাড় ধরে।
লহমায় ছোট্ট প্রাণীটার ঘাড় ভেঙে গেল। প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে অবলা জীবটা গলা ছেড়ে শেষবারের মতো ডাক দিল। ঠিক তখনই কাছেই কোথাও খুব জোরে বাজ পড়ার শব্দ হলো, আর সেই বাজের আওয়াজে ঢাকা পড়ে গেল ছোট্ট ছাগল ছানাটার শেষ চিৎকার। বুদ্ধপ্রিয় পরম তৃপ্তি সহকারে ছাগলটার ঘাড়ের কাছটায় প্রথমে কামড় বসিয়ে অনেকটা রক্ত শুষে নিল। টাটকা গরম রক্তের তীব্র ঝাঁজ তাকে যেন উন্মাদ করে তুলেছে। রক্ত খাওয়া হয়ে গেলে ছাগলটার পেটের কাছ থেকে অনেকটা কাঁচা মাংস এক কামড়ে খুবলে তুলে নিল। মাংস চিবোতে চিবোতে পুরো গোয়ালটায় একবার চোখ বোলালো। গরু ছাগলগুলো ভয় ঠকঠক করে কাঁপছে। তখন কেউ মুখ দিয়ে টু শব্দটিও বের করছে না। এরপর কার পালা ভেবেই হয়তো তারা ত্রস্ত। আরামে বুদ্ধপ্রিয়ের চোখ বুজে এলো। কতদিন পর এত সুস্বাদু খাবার পেয়েছে। এতদিনের জমানো খিদে সেই এক রাতেই উসুল করে নেবে সে। গোটা গোয়াল ঘর ভেসে যাচ্ছে রক্তে, চারিদিকে কাঁচা রক্তের উটকো গন্ধ। সেই গন্ধে যে কোনো মানুষেরই দম বন্ধ হয়ে আসার কথা, কিন্তু বুদ্ধপ্রিয়র ভালো লাগছে গন্ধটা। তার যেন আরো বেশি করে খিদে পাচ্ছে গন্ধটা নাকে আসার পর। বুদ্ধপ্রিয়র দাঁতের চাপে ছাগলের হাড় মরমর করে ভেঙে যাচ্ছে, রক্ত ছিটকে এসে লাগছে চোখে মুখে। সেই রক্ত চেটে খেয়ে নিচ্ছে বুদ্ধপ্রিয়। ছাগলটা অর্ধেক মতো খেয়ে বাকিটা গোয়ালের ভেতরে রেখেই সে বাইরে এসে দাঁড়ালো। বৃষ্টিতে একেবারে কাক ভেজা হয়ে গেছে, তবে সেদিকে বুদ্ধপ্রিয়র মোটেই হুঁশ নেই। হাতে মুখে রক্তের দাগ আর ছাগলের লোম লেগে। বৃষ্টির জলে সেসব ভালো করে ধুয়ে নিল। আজ রাত্রে ঘুমটা মনে হচ্ছে বেশ ভালোই হবে। মাথার ভেতর কেউ ফিসফিস করে মন্ত্রটা বলেই চলেছে। বুদ্ধপ্রিয়র বেশ ভালোই লাগছে এখন মন্ত্রটা শুনতে। পরের দিন সকালে ঘুম ভাঙল বেশ দেরিতে। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। রাতে কখন ঘুমিয়ে পড়েছিল মনে করতে পারল না। শুধু মনে আছে খুব বাজে একটা স্বপ্ন দেখেছে রাতে। ঘরের ভেতর কে যেন কিসব মন্ত্র বলছে, আর সেটা শুনতে শুনতেই মাথা ঘুরে বিছানায় সে বসে পড়েছে। ব্যাস, স্বপ্নটার ব্যাপারে আর কিছুই তেমন মনে নেই। দরজায় টোকা পড়ল। বেশ কষ্ট হচ্ছে বিছানা ছেড়ে উঠতে, তাও একরকম জোর করেই বুদ্ধপ্রিয় উঠে দরজাটা খুলে দিল। রাধারানী হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে। বাবা, ঘুম বটে তোমার। কুম্ভকর্ণকে তো হার মানাবে গো। সাত সকালে বাড়িতে এমন হুলুস্থুল কাণ্ড টের পর্যন্ত পেলে না? খানিক অবাক হয়ে বুদ্ধপ্রিয় জিজ্ঞেস করল, কেন গো বৌদি, কি হয়েছে? আর বলো না, কাল রাতে গায়ে বোধহয় বড় বাবা ঢুকেছিল। সুন্দরবনের বহু গায়ে আজও বাঘকে সরাসরি তার নাম ধরে ডাকা হয় না। অনেকেই বাঘকে বড় বাবা বলে সম্বোধন করে। কথাটা শুনে চমকে রাধারানীর দিকে তাকালো বুদ্ধপ্রিয়। রাধারানী সকালে উঠে কি দেখেছে তা বেশ আগ্রহ ভরে বলা শুরু করল। ভোরবেলা গোয়াল নিকটে গিয়ে দেখি সে এক বিভৎস কাণ্ড। দেওয়ালে মেঝেতে চারিদিকে সাপ সাপ রক্ত, কেমন যেন শুকিয়ে খৈরি খৈরি হয়ে গেছে। আমাদের রমা ছাগলের একটা বাচ্চা আধ খাওয়া অবস্থায় পড়ে নাড়ি ভুড়ি সব বেরিয়েছে, ঝুলছে। আর কি মোটকা গন্ধ জানো, ওই গন্ধে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। কোনোভাবে উপরে উঠে এসে তোমার দাদাকে খবর দিলাম। সে কি কথা, আমায় তোমরা ডাকলে না কেন একবারও? রাধারানী চোখ গোল গোল করে ডান গালে হাত দিয়ে মুখ টিপে হেসে বলল, ছেলের কথা শোনো শুধু, ডাকিনি আবার। আমি নিজে এসেই তো ডাক পেরেছি কতবার। বাবা এসো ডাকাডাকি করলেন, তো ছেলে দেখি কারুর ডাকি উঠছে না। শেষমেশ তোমার দাদা বলল, বাদ দাও, ও শহুরে মানুষ এখন, আমাদের মতো অত তাড়াতাড়ি তো আর ঘুমোতে পারে না, তাই সকালে উঠতেও দেরি হয়ে যায়। আচ্ছা, চা নিয়ে তোমাদের ঘরেই যাও। দাদা আছে ঘরে? আমি যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, ওই তো বেরুবে বেরুবে করছে। তবে কলকাতা থেকে এতদিন পর ভাই ফিরেছে তো, তার সাথে একবার দেখা না করে বোধহয় বেরোতে চাইছে না। বুঝলাম, দাদাকে বলো না একটু পরে বেরোতে, আমি দাঁত মেজে নিয়েই যাচ্ছি। কলঘরে দাঁত মাজতে যাওয়ার সময় বাবার সাথে দেখা হয়ে গেল। হৃদয় গায়েন ছেলেকে দেখে সে বলল, কলকাতা গিয়ে একখান ঘুম বটে বাগিয়েছিস বাপ।
বাড়িতে সেই সকাল থেকে কত কাণ্ড, আশপাশের ঘরের লোকজন চিৎকার চেঁচামেচি শুনে দেখতে চলে এলো, কিন্তু নবাবের তো দেখি ঘুম ভাঙতেই চায় না। কি উত্তর দেবে বুঝতে না পেরে বুদ্ধপ্রিয় মাথা নামিয়ে চুপ করে রইল। এবার একখান চাকরি বাকরি জুটিয়ে বিয়েটা করে ফেল দেখি বাপ। বাড়িতে বউ এলে যদি তোর স্বভাব গতিক খানিক পাল্টায়। তোদের মা সেই কবে গত হয়েছেন, এই রাধারানী এসে তবু সংসারের হালটা ধরেছে বলে, না হলে তোর দাদাটাও তোর মতোই হতো। তোর ঠাকুরদারও তো বয়স হচ্ছে, যাওয়ার আগে ছোট নাত বউয়ের মুখখানা একবার দেখে যাবে না? এত দূর অবধি লেখাপড়াও শিখেছিস, কলেজ পাশ করেছিস, একটা চাকরি পাওয়া এখন কি আর এমন শক্ত শুনি? বাবার কথা শুনে মনে মনে হাসলো বুদ্ধপ্রিয়। লোকটা সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামে বসে কি করে আর বুঝবে কলকাতার হাল। তার ছেলের মতো গন্ডায় গন্ডায় বিয়ে বাস বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে শহরে। মাঝে মাঝে ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে গ্রামে ফিরে বাবা দাদার সাথে কাজে হাত লাগাতে, কিন্তু সেই কথাটা কোন মুখে বলবে বাড়িতে? নিজেই জেদ ধরে কলকাতা গেছিল পড়াশোনা করতে, এখন আর ফেরা চলে না। দাঁত মেজে বুদ্ধপ্রিয় বর্দার ঘরে গেল। বোধিসত্ত্ব তখন মেয়েটাকে নিয়ে খেলছে। ভাইকে দেখে অহনার দিকে তাকিয়ে বলল, ওই দেখ মা, তোর কাকাইয়ের এতক্ষণে সময় হলো আমাদের সাথে দেখা করতে আসার। কাকাইয়ের সাথে কিন্তু আমরা একদম আড়ি করে দেব, তাই না রে মা? তাই তো, একদম আড়ি। কথাগুলো বলতে বলতে বোধিসত্ত্ব তার মেয়ের নাকে নাক ঘষে দিল। অহনা কি বুঝলো সেই জানে। বুদ্ধপ্রিয়র দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। বুদ্ধপ্রিয় খাটে এসে খেলায় যোগ দিল। অহনাকে কোলে তুলে লুপছে, আর মেয়ে আরো খিলখিল করে হেসে উঠছে। বোধিসত্ত্ব জিজ্ঞেস করল, হ্যাঁ রে দাদা, এই কি হয়েছে রে? বৌদি বলল কাল রাতে নাকি বাঘ ঢুকেছিল। বোধিসত্ত্ব বেশ চিন্তিত মুখে বলল, আমার তো তাই মনে হচ্ছে। ছাগলটাকে যে কি বিভৎসভাবে খেয়ে গেছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। তোর বৌদি তো প্রায় এক ঝলক দেখেই অজ্ঞান হয়ে পড়ে আর কি। ওই ভোরবেলা ঘরে ঢুকে এমন চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়, আমি তো ভাবলাম নির্ঘাত গোয়ালে বাঘ দেখেছে। গিয়ে এমন অবস্থা দেখে আমারও গা গুলিয়ে উঠল। বাঘ ছাড়া অমন ভাবে কেউ খাবে না। বাঘে খাওয়া বডি এত দেখেছি, এখন এক ঝলক দেখলেই মোটামুটি আঁচ করতে পারি। বুদ্ধপ্রিয় খানিক অন্যমনস্ক ভাবে বলে উঠল, তাহলে তো বেশ ভয়ের ব্যাপার হলো দেখছি। মাথা নাড়ল বোধিসত্ত্ব। হ্যাঁ, তা তো বটেই। এখন কদিন লোকজন ভয়ে সন্ধ্যের পর আর ঘরের বাইরে যেতে চাইবে না। এদিকে মেয়েটার আগামী সপ্তাহে জন্মদিন, যদিও খাওয়া দাওয়ার ব্যবস্থা দুপুরে রেখেছি, এখন লোকজন সব খেতে এলেই ভালো। শেষের কথাগুলো বুদ্ধপ্রিয়র তেমন কানে গেল না। আবার মাথাটা কেমন যেন ঘুরছে। গতকাল রাতের গা বমি বমি ভাবটা আবারও ফিরে আসছে। না না, এসব তার মনের ভুল। মনটাকে অন্যদিকে ঘোরাবে বলে বুদ্ধপ্রিয় আবার খেলা শুরু করলো তার ভাইজির সঙ্গে। অহনা বেশ মজা পেয়েছে। নিজের ভাষায় তার কাকাইকে অনেক কিছু বলার চেষ্টা করছে। বুদ্ধপ্রিয় হেসে উত্তর দিচ্ছে, হ্যাঁ মা, তাই তো, একদম ঠিক বলেছ তো। তারপর কি হলো গো মা, তারপর কি হলো? বোধিসত্ত্বকে জিজ্ঞেস করতে করতে রাধারানী চায়ের কাপ হাতে ঘরে ঢুকলো। বলি, আজ কি কাজে বেরোনো হবে নাকি ঘরে থাকবে? না না, এই তো উঠবো এবার। খাবার বারো, আমি আসছি। দুপুরে এসে ভাত খাবো। কাঁকড়াটা রেঁধেছ তো? হেসে ঘাড় নাড়ল রাধারানী। বুদ্ধপ্রিয়র দিকে তাকিয়ে বোধিসত্ত্ব বলল, এই শোন, এবার আমি কাজে যাই, বুঝলি? তোরা কাকা ভাইজি মিলে খেল। দুপুরে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। কাল বাবা আর আমি গিয়ে কাঁকড়া ধরে এনেছি। ও, আজ কতদিন পর দুপুরে সবাই একসাথে বসে কাঁকড়ার ঝোল আর ভাত খাবো বলতো। বুদ্ধপ্রিয় টের পাচ্ছে তার মাথা ঘুরছে, ঠিক গতকাল রাতের মতো। ভাই কোনো উত্তর দিচ্ছে না দেখে বোধিসত্ত্ব বলে চলল, তুই কলকাতা চলে যাওয়ার পর থেকে তেমন ভাবে আর কাঁকড়াই খাওয়া হয়নি। তুই এখানে না থাকলে বাবা খেতেই চায় না। আসলে সেই ছোট্ট থেকে তুই কাঁকড়া খেতে এত ভালোবাসিস। বুদ্ধপ্রিয়র একটা চাপা অস্বস্তি হচ্ছে। কোনো রকমে ঘাড় নাড়ল শুধু। হঠাৎ ভীষণ বমি পাচ্ছে।
বোধিসত্ত্ব আর রাধারানী বেরিয়ে যাওয়ার পর বুদ্ধপ্রিয় চা খেয়ে একরকম জোর করেই মন দিল ভাইজির সাথে খেলায়। একটু উঁচুতে তুলে অহনাকে ঘোরাচ্ছে আর মেয়ে খিলখিল করে হেসেই যাচ্ছে। অহনা রূপ পেয়েছে একেবারে তার মায়ের মতো। গায়ের রং যাকে বলে দুধে আলতা ফর্সা, মাথায় ভর্তি কুচকুচে কালো চুল আর কাজল টানা টানা চোখ দুটো দেখে মনে হবে সত্যি যেন রাধারানীর চোখ দুটো কেটে বসানো। বুদ্ধপ্রিয়র কানের কাছে আবার কেউ ফিস ফিস করে মন্ত্রপাঠ আরম্ভ করলো এক দুর্বোধ্য ভাষায়। মাথা ঝিমঝিম করছে বুদ্ধপ্রিয়। তার কান অব্দি আর অহনার হাসি শব্দ পৌঁছচ্ছে না। মেয়েটাকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো বুদ্ধপ্রিয়। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। কি ভীষণ মিষ্টি অহনা মেয়েটা। না, মনে মনে যাকে নিজের ভগবান বলে ভেবেছে তার কাছে নিজের সবটুকু বুদ্ধপ্রিয় অর্পণ করে দিয়েছে তার উদ্দেশ্যে। এই শিশুকে উৎসর্গ না করতে পারলে তার গোটা জীবনটাই বৃথা। অস্বাভাবিক কিছু টের পেয়ে অহনা ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। মেয়ে কাছে কেন দেখার জন্য রান্নাঘর থেকে বেরিয়ে এলো রাধারানী। রান্নাঘরটা নিচের তলায়, উঠোনের ডান দিকটায়। তুলসী মঞ্চ থেকে ওই মোটামুটি হাত 10 দূরে হবে। ওপরের দিকে তাকিয়ে রাধারানী দেখতে পেল দোতলার দালানে বুদ্ধপ্রিয় ওনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মুখ চোখের চাহনি কেমন যেন অস্বাভাবিক। রাধারানী মনটা কেমন যেন কু ডেকে উঠল। কি হয়েছে গো? মেয়েটা এমন হঠাৎ করে কাঁদছে কেন? বুদ্ধপ্রিয় কোনো উত্তর দিল না। তার চোখ দুটো ক্রমে লাল হচ্ছে। একটা ক্রূর হাসি হাসলো শুধু রাধারানীর দিকে তাকিয়ে। ভয় রাধারানীর গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। তার কিছু ভালো ঠেকছে না। সে বলে উঠল, দাঁড়াও, আমি গিয়ে বরং ওকে নিয়ে আসছি। এই তো সবে গতকাল ফিরেছ। মেয়েটা তোমায় কেমন জ্বালাচ্ছে দেখো। ইতিমধ্যে কলঘর থেকে হাত ধুয়ে এসে বোধিসত্ত্ব বলল, কই গো, খাবার বেড়েছো? বলতে বলতে রাধারানীর দিকে তাকিয়ে থমকে গেল সে। রাধারানীর দৃষ্টি অনুসরণ করে ওপরের দিকে তাকিয়ে বোধিসত্ত্বর বুকটা ছ্যাদ করে উঠল। হে কি রূপ তার ভাইয়ের! চোখ দুটো টকটকে লাল, ঠোঁটের কোণে কেমন এক পৈশাচিক হাসি লেগে আছে। রাধারানী আর বোধিসত্ত্বর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে বুদ্ধপ্রিয়। মুখে লেগে আছে সেই নারকীয় হাসি। দালানের গায়ে যে শক্ত বিম আছে তাতে অহনার মাথা খুব জোরে ঠুকে দিল বুদ্ধপ্রিয়। পরপর 3 বার। একটা কেমন ভোতা শব্দ হয়ে অহনার মাথা ফেটে ফিনকি দিয়ে ছিটকে রক্ত বেরিয়ে এলো। ছোট্ট মেয়েটা কুঁকিয়ে কেঁদে উঠল। মুহূর্তের মধ্যে রক্ত ভিজে গেল অহনার হলুদ জামা, ফর্সা মুখ, পা। ভাই, এটা কি করছিস? উন্মাদের মতো চিৎকার করে বোধিসত্ত্ব দ্রুত সিঁড়ি ভেঙে ওঠা শুরু করলো দোতলায়। আওয়াজ পেয়ে পড়ানার হৃদয়ও দৌড়ে এসেছে উঠোনে। ছোট ছেলের হাতে অহনাকে অমন অবস্থায় দেখে দুজনেই থ। বুদ্ধপ্রিয় ক্রমাগত মেয়েটার মাথা ঠুকে যাচ্ছে বিমে। অহনা চিৎকার করে কাঁদছে, তবে সেই কান্নার আওয়াজ তার আদরের কাকাইয়ের কানে তখন পৌঁছচ্ছে না। বুদ্ধপ্রিয়র কানে এখন শুধুই বাজছে সেই অচেনা মন্ত্র। রাধারানী এক পাও এগোতে পারল না। তার শরীরের সবটুকু শক্তি কেউ যেন শুষে ফেলেছে। অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেয়েটার মুখ দেখছে, আর 2 চোখ বেয়ে পড়ছে টপ টপ করে জল। জীবন হয়তো আদতে এমনই, যা আমাদের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে বেশি আগলে রাখার জিনিস, তা চোখের সামনে শেষ হয়ে গেলে আমরা নিরুপায়ে হয়ে দাঁড়িয়ে দেখি। শরীর অবশ হয়ে আসে, তখন হাত পা সায় দেয় না। সে ধ্বংসলীলা চাক্ষুষ করে মন কেমন এক ঘুরে চলে যায়। প্রতিরোধ করার শক্তিটুকু তখন আর নাগালে থাকে না। মন, দেহ, চোখ কেবলমাত্র সাক্ষী হয়ে থেকে যায় জীবনের সেই অপূরণীয় ক্ষতির। বোধিসত্ত্ব দোতলায় প্রায় উঠে এসেছে দেখে বুদ্ধপ্রিয় তার দিকে তাকিয়ে একবার জোরে হেসে উঠল। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে একটা মন্ত্র উচ্চারণ করতে করতে ছোট্ট অহনাকে তুলে ধরল নিজের মাথার উপর। তারপর গায়ের সবটুকু শক্তি দিয়ে আছাড় মেরে মেয়েটাকে ফেলে দিল একতলার উঠোনে। দাপ করে একটা শব্দ হলো শুধু। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে অহনা মুখ থেকে আওয়াজ বের করার সময়টুকু পেল না। চিৎকার করে উঠল রাধারানী। এবং তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। বিউহলের মতো উঠোনে দাঁড়িয়ে সামনের দৃশ্যটা দেখছে পরাণ হৃদয়। প্রবল আক্রোশে ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল বোধিসত্ত্ব। এলো পাথারে কি জ্বর ঘুষি চালাচ্ছে আর উন্মাদের মতো চিৎকার করছে। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সদ্য সন্তান হারানো পিতার প্রবল চিৎকারে গোটা বাতাসনগর গাঁ কেঁপে উঠল। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। অহনার এমন ভয়াবহ মৃত্যুতে সেই আকাশও যেন এবার কান্নায় ভেঙে পড়ল।
লহমায় মেঘেদের দল কুচকুচে কালো অবয়ব মেখে নিল গোটা শরীরে। শুরু হলো তুমুল বৃষ্টি। সে বৃষ্টির জল অহনার নিথর দেহের ক্ষত থেকে বের হওয়া অবিরাম রক্তধারা যত্ন করে মুছে দিচ্ছে। গায়েন বাড়ির উঠোনে ভেসে যাচ্ছে বাচ্চা মেয়েটির রক্তে। ছোট্ট অহনার মৃতদেহের কাছেই পড়ে আছে তার মায়ের সংজ্ঞাহীন শরীর। অহনার রক্ত গড়িয়ে এসে স্পর্শ করছে রাধারানীর চোখ মুখ। টানা কয়েকদিন বৃষ্টি চলার পর আজ কেমন যেন ভ্যাপসা গরম পড়েছে। আবার গাড়ির কাঁচগুলো আপাতত নামানো আছে, কারণ এই মুহূর্তে গাড়ি ছুটে চলেছে হাওড়া ব্রিজের ওপর দিয়ে। গঙ্গার হাওয়া চোখে মুখে এসে লাগছে। ভারী ভালো লাগছে কঙ্কনার। এসির কৃত্রিম ঠান্ডা হাওয়ার চেয়ে এই গঙ্গার হাওয়া বরাবরই মেয়ের বেশি পছন্দ। সারাদিনের খাটুনির পর বাড়ি ফেরার এই সময়টাও তাই গাড়ির ব্যাকসিটে বসে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে কঙ্কনা। গত কিছুদিন ধরে উত্তর কলকাতার ব্ল্যাক মাঙ্কি কেসটা মিডিয়াতে বেশ হইচই ফেলে দিয়েছে। উত্তর কলকাতার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তীব্র মাত্রায়। বহু অলিগলি এখন তাই সূর্যাস্তের পর শুনশান হয়ে যাচ্ছে। অন্ধকার নামলে লোকজন বাইরে বিশেষ বেরোতে চাইছে না। কেসটা লালবাজারের হাতে আসায় অত্যন্ত চাপ বেড়েছে কঙ্কনার উপর। এই ব্ল্যাক মাঙ্কি কেসের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম প্রস্তুত করা হয়েছে তার নেতৃত্বে আছে কঙ্কনা। কাজের চাপে মেয়েটার মাথা একেবারে ঘেঁটে গত কয়েকদিন ঠিকমতো খাওয়ার সময় পর্যন্ত পায়নি। এমন বিদঘুটে সিরিয়াল কিলিংয়ের কেস আগে মহানগরী দেখেনি। কঙ্কনার ফোন বেজে উঠল। এখন আবার কে ফোন করছে? কেসের ব্যাপারে নতুন কিছু জানা গেল নাকি? কলটা রিসিভ করতে গিয়ে দেখলো না অফিসের ফোন নয়, সুমন ফোন করেছে। গুড ইভিনিং ম্যাডাম, বিরক্ত করলাম নাকি? আরে সুমন বাবু যে, বলুন কি খবর? আপনি তো মনে হচ্ছে এখন খুব ব্যস্ত। মানে ব্ল্যাক মানি কেসটা নিয়ে যা হচ্ছে, আরে মিডিয়া তো একদম হামলে পড়েছে আপনাদের ওপর। একটা দীর্ঘশ্বাস ফেলে কঙ্কনা বলল, মিডিয়ার তো ওটাই কাজ। যতক্ষণ না পুলিশের শ্রাদ্ধ হচ্ছে ওরা ঠিক শান্তি পায় না। তবে এবারের কেসটা এমন ভজঘট, মারাত্মক চাপ যাচ্ছে। কাল আবার সকাল সকাল কমিশনার স্যারের সাথে মিটিং। কেসটার ফার্স্ট রিপোর্ট জমা দিতে হবে। আজ তাই অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। প্রাঞ্জলের সঙ্গে একটু দেখা করে বাড়ি চলে যাব। যাকগে, আপনি বলুন। আচ্ছা, তিথি এখন কেমন আছে? জ্বর টর আর আসেনি তো? না না, জ্বর আর আসেনি। সেদিন ওই মাথা ধুয়ে দেওয়া তার দারুণ কাজে দিয়েছিল জানেন। তারপর থেকে সব ঠিকই আছে, শুধু উইকনেসটা এখনো সামান্য রয়ে গেছে। তা তো থাকবেই। ওকে ভালো করে রেস্ট নিতে বলুন। আর যেরকম দেখ না দেখ বৃষ্টি নামছে, অফিসের কাজ ছাড়া বাইরে বেরোতে আপাতত কদিন বারণ করবেন, বুঝলেন? বেশ বললেন। আপনার কি মনে হয় লোকজন আমার কথা শোনে? ওই স্কুলের ছেলে মেয়েগুলোই যা একটু আধটু আমার কথা মেনে চলে, আর বাকি কেউ নয়। আর তিথি তো নয়। আবার গাল ভরে হবু বউয়ের নিন্দা করা হচ্ছে। যাই হোক, বলুন ফোন কেন করেছেন? কিছু হয়েছে? লালবাজার গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার ওসি এই কঙ্কনা ঘোষ। কিছু মাস আগে সুমনের সাথে কঙ্কনার প্রথম আলাপ হয়েছিল ভারী অদ্ভুতভাবে। দক্ষিণ কলকাতার সেই সনিক সিরিয়াল কিলিং কেসটা আপনাদের মনে আছে? আর ওই যে একের পর এক বাচ্চা ছেলে কিডন্যাপ হচ্ছিল, তারপর তাদের লাশ পাওয়া যাচ্ছিল কয়েকদিন বাদে। কেসটা নিয়ে মিডিয়ায় তুমুল ঝড় উঠেছিল। ওই কেসে একেবারে গোড়ার দিকে সুমনের নাম ছিল প্রাইম সাসপেক্ট লিস্টে। কঙ্কনা তাই সুমনকে ডেকে পাঠিয়েছিল থানায় জেরা করার জন্য। আসল খুনি ধরা পড়ার পর সুমন ভারী অদ্ভুত এক প্রস্তাব নিয়ে হাজির হয় কঙ্কনার কাছে। কঙ্কনা যেভাবে প্যারালাল ইউনিভার্স মার্ডার কেসটা বা সনিক সিরিয়াল কিলিং কেস সলভ করেছে তা দেখে সুমন নাকি রীতিমতো যাকে বলে বাকরুদ্ধ। কঙ্কনার থেকে তাই অনুমতি চেয়েছিল ওই দুটো কেসের উপর গল্প লিখবে বলে। তার মতে সাধারণ মানুষের জানা উচিত ছিল রিয়েল লাইফ নিতিন মাসি আদতে কেমন হয়। প্রথমেই ইতস্তত করলেও কঙ্কনা শেষমেশ রাজি হয়ে যায়। এখনো অব্দি দুটো গল্প প্রকাশ পেয়েছে কঙ্কনা ঘোষের কীর্তিকলাপ নিয়ে। প্যারালাল ইউনিভার্স মার্ডার কেসের সুমন নাম দেয় দুই পৃথিবী, আর সনিক সিরিয়াল কিলিং কেসে তার গল্পের জগতে হয়ে ওঠে লক্ষ্মী বেচার নকশা। তিথির রামকিন্নরপুর অভিযান নিয়েও সুমন ইতিমধ্যে একখানা গল্প লিখে ফেলেছে, নাম রায়বাঘিনী।
তিনটে গল্পই পাঠকরা মোটামুটি ভালোভাবেই গ্রহণ করেছে বলা যেতে পারে। তো এই গল্প লেখার সুবাদেই সুমন ও কঙ্কনার মধ্যে কথাবার্তা হয়। কঙ্কনা আবার বরাবরই বাংলায় বেশ পটু। সুমন তাই লিখতে লিখতে কোনো জায়গায় আটকে গেলে মাঝে সাঝে কঙ্কনার থেকে উপদেশ নেয়, বা লেখার সময় বানানে বড়সড় ভুলচুক হয়ে গেলে কঙ্কনার কাছে পেট ভরে ধমক ধমকও খায়। একটা সিগারেট ধরিয়ে সুমন বলল, বাতাসনগর গ্রামের বুদ্ধপ্রিয়র কেসটা জানা আছে তো? ওই তো 1 বছরের ভাইজিকে দোতলার বারান্দা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ছেলেটা, সেই কেসটা। ছেলেটাকে তো মানসিকভাবে অসুস্থ ডিক্লেয়ার করা হয়েছে। পুলিশ লকআপে যখন রাখা হয়েছিল তখন কোনো এক কনস্টেবলের হাতে নাকি কামড়ে দিয়েছিল খুব জোরে। শুনেছি খাবলে খানিক মাংস তুলে নিয়ে খাওয়া শুরু করেছিল ছেলেটা। এখন বোধহয় ওকে একটা মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে রাখা হয়েছে, খুব সম্ভবত বারুইপুরে। এক্স্যাক্টলি ওই ব্যাপারেই একটু কথা বলার ছিল। বলুন। ছেলেটা এখন বারুইপুরের মনের বাড়ি হেলথ কেয়ারে ভর্তি আছে। ওর সঙ্গে তিথি একবার দেখা করতে চায়। আমরা গেছিলাম দেখা করতে, কিন্তু বলা হলো এই মুহূর্তে পেশেন্টের মানসিক অবস্থা একদম স্টেবল নয়, কারোর সাথেই এখন দেখা করতে দেওয়া যাবে না। সে তো বুঝলাম, কিন্তু তিথি হঠাৎ ছেলেটার সঙ্গে দেখা কেন করতে চাইছে? মানে আসলে ছেলেটার বাবা হৃদয় বাবু, তিনি এসেছিলেন তিথির কাছে। কোথা থেকে বেশ খোঁজ খবর পেয়েছেন তিথিদের এই আদিশ গ্রুপের ব্যাপারে। ভদ্রলোকের বিশ্বাস তার ছোট ছেলের কোনো মানসিক সমস্যা নেই, বা ইচ্ছে করে সে বাচ্চা মেয়েটাকে মারেও নি। অস্বাভাবিক কিছু একটা ঘটছে সুন্দরবনে, মানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আর তিথি তাই ছেলেটার সঙ্গে একবারে সরাসরি কথা বলে বুঝতে চাইছে যে ওখানে সত্যিই কোনো প্যারানর্মাল অ্যাঙ্গেল আছে কিনা। কি? সুমন খানিক কৌতুক মেশানো স্বরে বলল, এই কি শব্দটার মানে যে আপনি কত রকম ভাবে ব্যবহার করেন, কখন কি ভেবে বলেন। মাইরি বলছি বুঝতে পারি না। রেগে গেলেও বলেন, লেখায় আমি বানান ভুল করলেও বলেন, অবাক হলেও বলেন, আবার দেখছি এখনো বলছেন। বেশ বেশ, এবার আপনি বলে দিন এই কিটার মানে ঠিক কি বুঝবো। খানিকক্ষণ চুপ থাকার পর কঙ্কনা একটা দীর্ঘশ্বাস ফেলে বেশ গম্ভীর গলায় বলল, সুমন বাবু, একটা ব্যাপার আমায় স্বীকার করতেই হবে। আপনার কথাবার্তা শুনে মাঝে মধ্যে সত্যি অবাক না হয়ে পারি না। ছেলেটা একটা 1 বছরের বাচ্চা মেয়েকে দোতলা থেকে নিচে আছাড় মেরে ফেলে দিয়েছে। লকআপে যখন রাখা হলো, একটা পুলিশ কনস্টেবলের ডান হাত থেকে অনেকখানি মাংস খাবলে তুলে নিয়েছে দাঁত দিয়ে। এরপরেও বুঝতে পারছেন না ছেলেটা আসলে অ্যাকিউট মেন্টাল ডিসঅর্ডারের ভিকটিম। এখানে আপনি বা তিথির প্যারানর্মাল অ্যাক্টিভিটির তত্ত্বকে কেন গুরুত্ব দিতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না। ভদ্রলোক যে বুদ্ধপ্রিয়কে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া চেষ্টা চালাবেন সেটাই তো স্বাভাবিক। কোন বাবা চাইবেন তার ছেলেকে মানসিক রোগী হিসেবে ভাবতে? আপনার কোনো ধারণা নেই প্রতি বছর এমন কত কেস আমরা পাই যেখানে অভিযুক্তদের পরিবার আপ্রাণ চেষ্টা চালায় ভূতের ঘাড়ে পুরো দোষটা চাপিয়ে দেওয়ার। সকলের কথা বিশ্বাস করা শুরু করলে দেখা যাবে ভারতে অন্তত 60% ক্রাইম মানুষ করেই না। ওগুলো সব আসলে ভূতেদের কারসাজি। সব বিষয়ে কঙ্কনার এই স্কেপটিসিজমটা মোটে ভালো লাগে না সুমনের। এই নিয়ে এর আগেও বিস্তর কথা কাটাকাটি হয়েছে দুজনের মধ্যে। কঙ্কনা যুক্তি ছাড়া এক পাও চলতে নারাজ। অন্যদিকে সুমন বিশ্বাস করে কোনো কিছু আমাদের বোধগম্যের বাইরে বা পরিচিত যুক্তির বাইরে থাকা মানে তাকে গাঁজাকুড়ি বলে উড়িয়ে দেওয়াটা বস্ত বড় ভুল। সুমন চুপ আছে দেখে কঙ্কনা বলল, ওই দেখো, এখন আর উত্তর দিচ্ছেন না, কি হলো আপনার? সুমন এবারও বেশ গম্ভীর গলায় জবাব দিল, যতদূর মনে পড়ছে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকটা আপনার পড়া। নাটকের একটা দৃশ্যে ওকে হ্যামলেট কি বলেছিল মনে আছে? There are more things in heaven and earth, Horatio, than are dreamed of in your philosophy. দেখুন, আমি জানি এই বিষয়ে আপনার আর আমার মতামত কোনোদিন মিলবে না, কিন্তু গ্যালোসিতে রামকিঙ্করপুরে যা অভিজ্ঞতা হয়েছিল তারপরেই অপার্থিব জগতের অস্তিত্ব কোন যুক্তিতে অস্বীকার করি বলুন? যাই, ঠিক আছে, আপনাকে সাহায্য করতে হবে না, অসুবিধা নেই। দেখছি কিভাবে কি ব্যবস্থা করতে পারি। কঙ্কনা একটা ছোট্ট ধমক দিল। একবারও বলেছি সাহায্য করব না। আপনি কিছু বললে তা যে আমি করার চেষ্টা করি সেটা আপনি নিজেও খুব ভালো করেই জানেন সুমন বাবু।
তবে কথা হচ্ছে কতটা কি করতে পারবো আমি সত্যিই জানি না। আসলে মুশকিল কি বলুন তো, কেসটা আপাতত অফিসিয়ালি সিআইডির হাতে, তাই অমল স্যারের সাথে একবার আলোচনা না করে এক্ষুনি কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না। আর ওখানে গিয়ে যাতে ডাক্তারদের পক্ষ থেকে আপনারা সাহায্য পান বা সব রকম তথ্য পান, সেটার ব্যবস্থাও করার চেষ্টা করছি প্রাঞ্জলের সঙ্গে কথা বলে। এবার ঠিক আছে? এখানে বলে রাখি, যারা যারা ঘোষ কন্যার পরিচয় ইতিমধ্যেই পেয়েছেন তারা জানবেন আমাদের ঘোষ কন্যা বা কঙ্কনা ডক্টর প্রাঞ্জল রায়ের বাগদত্তা। 4 হাত 1 হওয়াটা এখন স্রেফ সময়ের অপেক্ষা। দিনটা 2 পরের কথা। বারুইপুরে তিথির বাড়িতে সেদিন সন্ধ্যাবেলা আদিস গ্রুপের সকলেই হাজির। হৃদয়বাবুর ছেলে বুদ্ধপ্রিয়কে নিয়ে আলোচনা চলছে তখন। বিকেলের পর থেকে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। সবাই চা নিয়ে বসলেও তিথি ব্ল্যাক কফির পোঁকা। তার হাতে রয়েছে বেশ একটা জাম্বো সাইজের একটা মগ ভর্তি ব্ল্যাক কফি, অবশ্যই চিনি ছাড়া। কফিতে চুমুক দিতে দিতে তিথি বলল, আমার মনে হয় হৃদয়বাবুর কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়া যাবে না। ঘটনা যে শুধু গায়েন বাড়িতেই ঘটছে তা তো নয়। হৃদয়বাবু দাবি করছেন আশেপাশের গ্রাম থেকে পুলিশ মোট আরও 3 জন ছেলেকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, বাকি ছেলেগুলো লকআপে কোনো পুলিশের হাত কামড়ে দেয়নি বলেই বোধহয় মিডিয়ার মনে হয়নি ওই খবরগুলো দেখানো দরকার আছে। পুলিশকে একজন 22 বছরের খুনের আসামি কামড়ে দিয়েছে শুনে পাবলিক যেভাবে নিউজটা খাবে, বাকি ক্ষেত্রে তো আর খাবে না। তাই ওই খবরগুলো দেখিয়ে মিডিয়ার তেমন টিআরপি জুটবে না। কথাটা শুনে ত্রিদীপ আলগা হেসে সোফায় আরেকটু গুছিয়ে বসল। তিথি খানিক চিন্তিত স্বরে বলে চলল, একটা ব্যাপার লক্ষ্য কর, প্রতিটা ক্ষেত্রে গ্রামের বাচ্চা বাচ্চা মেয়েদের হঠাৎই মেরে ফেলা হয়েছে, কিন্তু কেন মারা হলো তা পরিষ্কার নয়। পুলিশও কোনো মোটিভ অফ কিলিং খুঁজে পায়নি। আর যাদের নামে অভিযোগ তারা সকলেই নিজেদের এলাকায় শান্তশিষ্ট নির্বিবাদী ছেলে বলেই পরিচিত। মানে হৃদয়বাবু অন্তত তাই বলে গেলেন। অমিও বেশ উত্তেজিত হয়ে বলল, তিথিদি, বেশি না ভেবে কেসটা নিয়ে নাও দেখি, বেশ জম্পেশ ব্যাপার বলে মনে হচ্ছে। অমিয়র কথা শুনে তিথি সামান্য হাসলো, তারপর বেশ গম্ভীরভাবে বলল, আমায় কোন ব্যাপারটা সব থেকে বেশি ভাবাচ্ছে জানিস? বুদ্ধপ্রিয়কে ধরলে মোট 4 জন অমন নৃশংস কাজ করেছে, আলাদা আলাদা দিনে, আলাদা আলাদা জায়গায় এবং আলাদা আলাদা সময়। তাদের কেউই কিন্তু ক্রাইম সিন ছেড়ে পালানোর চেষ্টা করেনি। আর এখানেই আমার সব থেকে বড় খটকাটা লাগছে। 1-2 জন হলে ভাবতাম কাকতালীয়, কিন্তু 4 জনই খুন করার পর পালানোর চেষ্টা করেনি, নিচু মাথায় পুলিশের জিপে গিয়ে উঠেছে। এই ব্যাপারটা কেমন অস্বাভাবিক ঠেকছে না? তুই কি বলিস? প্রশ্নটা তিথি করলো ত্রিদীপের দিকে তাকিয়ে। ত্রিদীপ এতক্ষণ খুব মন দিয়ে শুনছিল তিথির কথাগুলো। এবার চায়ে চুমুক দিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, তোর সব যুক্তি মানলাম, কিন্তু এটাও তো ঠিক আর কোনো পরিবার থেকেই এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির অ্যাঙ্গেলটা আনার চেষ্টা হয়নি। এই প্রত্যেকটা খুন ভরা দিনের আলোয় করা হয়েছে, মানে একেবারে প্রকাশ্যে লোকজনের সামনে। ব্যাপারটা ভেবে দেখেছিস? সেখান থেকে পালানোর কোনো উপায় ওদের হাতে ছিল কি? আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা কেসই খুব কাকতালীয়ভাবেই একটা অ্যাকুয়েট মেন্টাল ডিসঅর্ডারের। দেবদত্ত প্রতিবাদ করে উঠল, বাহ, অমনি মেন্টাল ডিসঅর্ডার হয়ে গেল না? তার মানে ত্রিদীপদা, তুমি বলতে চাইছো একই মাসের মধ্যে আলাদা আলাদা গ্রামের 4-4টে মোটামুটি একই বয়সের ছেলে পাগল হয়ে গেছে, আর 4 জনেই পাগল হয়ে গিয়ে বাচ্চা মেয়েদেরকে অ্যাটাক করছে? যুক্তি দিয়ে ভাবো একটু, এটা কোনোদিন সম্ভব? আমাদের মনে রাখতে হবে, বুদ্ধপ্রিয় ছাড়া কারুর ক্ষেত্রেই কিন্তু কোনো রকম মানসিক অসঙ্গতি ধরা পড়েনি খুনের পর। নিশ্চিতভাবে কোনো না কোনো স্ট্রং লিঙ্ক আছে 4টে কেসের মধ্যে, থাকতে বাধ্য। অঙ্কিতা সবে কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই ডোরবেল বেজে উঠল। ওরা সবাই নিচের ড্রয়িং রুমেতেই আছে। তিথি ইশারা করতে অঙ্কিতা উঠে গিয়ে দরজা খুলল। সুমন এসেছে। ঘরে ঢুকে ছাতাটা দরজার কাছে রেখে রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে সুমন বিজয়ের হাসি হেসে বলল,
হে আমার রায়বাগিনী গো রায়বাগিনী, ব্যবস্থা হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে। কঙ্কনা পারমিশন নিয়ে এসছে কাল বুদ্ধপ্রিয়র সাথে দেখা করা। সকাল 10টায় দেখা করতে দেওয়া হবে, তবে 15 মিনিটের বেশি নয়। আর একজন পুলিশ অফিসার সারাক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবে তোমাদের সেফটির জন্য। আর একটু আগেই লেটারটা কঙ্কনা হোয়াটসঅ্যাপ করবে। এই দেখো, আমি একবারে প্রিন্ট করে নিয়ে এসেছি, এটা দেখিয়ে ঢুকতে হবে। বাবা, লালবাজারের গোয়েন্দা প্রধান শ্রী অমল সেন সই করেছেন এই লেটারে, এই দেখো। ত্রিদীপ সামান্য উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, কতজন যেতে পারবো? একজনই? সুমন টেবিল থেকে জলের বোতলটা তুলে ঢকঢক করে জল খাওয়ার পর বলল, নর্মালি একজনকে অ্যালাউ করা হয়। কঙ্কনা অনেক বলে পেয়ে দুজনের পারমিশন করিয়েছে। তাছাড়া প্রাঞ্জলবাবু ওখানকার ডাক্তারদের বলে রেখেছেন কাল তোমরা যাচ্ছ। আশা করি প্রবলেম কিছু হবে না। তিথি ত্রিদীপের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, দুজনের যাওয়ার পারমিশনটা অন্তত মিলেছে। ত্রিদীপ, তুই আর আমি যাব তাহলে। এখান থেকে তো কাছেই, অটো ধরে চলে যাওয়া যাবে। কাল সকালে 9টা নাগাদ চলে আসিস। আমরা একটু আগেই পৌঁছে যাওয়ার চেষ্টা করব। প্রথমে ডাক্তারদের সাথে কথা বলে তারপর ছেলেটার কাছে যাব, বুঝলি? সুমন খানিক গলা খাকরে তিথির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মানে বলছিলাম কি, তোমার শরীর তো বিশেষ ভালো নেই, তার মধ্যে প্রেডিকশন আছে কাল সকাল থেকেই নাকি খুব ভারী বৃষ্টি হবে। আর এই বৃষ্টিতে যদি আবার ভিজে যাও একটা বিচ্ছিরি কাণ্ড করবে। তাই বলছিলাম কাল তুমি না হয় নাই গেলে, ত্রিদীপ তো যাচ্ছেই, আর ওর সঙ্গে না হয় দেবদত্ত, অমিয় বা অঙ্কিতা যাক, আর তুমি ওদের থেকেই বরং সবটা শুনে নে। তিথি কটমট করে তাকালো সুমনের দিকে। একই ঘরে ঢুকে সুমন যেভাবে ছাতাটা মেলেছে তাতে জল পড়েছে মেঝের মার্বেলের উপর, সেটা দেখে মেয়ের মাথা গরম হয়ে গেছে। দিব্যি বারান্দায় গিয়ে মেলতে পারতো ছাতাটা, তাহলে ঘরে এমন টপ টপ করে জল পড়তো না। কবে যে লোকটার আক্কেল হবে। এখানে বলে রাখি, আমাদের তিথি কিন্তু ভীষণ গোছালো, সুমন আবার ঠিক তার উল্টো। এই নিয়ে কম ঝগড়া হয় না দুজনের মধ্যে। সুমনের প্রস্তাব শুনে তিথি বলল, কাল আমি যাবই। আমি নিজে না গেলে হবে না। তাতে যদি শরীর আবার খারাপ হয়, হবে। ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, সব ঠিক হয়ে যাবে। তিথি উঠে দাঁড়ালো, ছাতাটা বাইরে বারান্দায় মেলে দেবে বলে। সুমনকে জিজ্ঞেস করলো, স্কুল থেকে বেরিয়ে পেটে কিছু পড়েছে? কিছু বানিয়ে দেবো, খাবে? সুমন বেশ আয়েশ করে সোফায় হেলান দিয়ে বসলো। একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, না, স্কুল থেকে বেরিয়ে স্ট্রেট লর্ডসের মোড়ে এসে দুটো চিকেন স্যান্ডউইচ হাঁটিয়েছে। এখন আর খিদে নেই, শুধু এক কাপ চা পেলে মন্দ হয় না গো। বারান্দা থেকে রান্নাঘরের দিকে এগোনোর সময় তিথি টের পেল তার মাথার ডান পাশের রগ হঠাৎ ভীষণ চিনচিন করছে। এই সমস্যাটা শুরু হয়েছে ওই অ্যাস্ট্রাল ট্রাভেলিং এর ঘটনার পর থেকে। তাছাড়া বাবায়ের গোড়ালির কাজটা হামেশাই কেমন দপদপ করে। গত কয়েকদিন ধরে এই গোড়ালির ব্যথাটা বেশ ভোগাচ্ছে। রান্নাঘরে না গিয়ে তিথি বাথরুমে ঢুকলো। বাবায়ের গোড়ালির কাছে সেই আঁচড়ের দাগটা একবার দেখল, কেমন লালচে হয়ে আছে জায়গাটা, বেশ ফুলেছে। যখন সেই পিশাচের নখ তিথির গোড়ালিতে বসে গেছিল, তখনও মেয়ে ভাবতে পারিনি ওলোকে ফিরে আসার পরে ওই একটা আঁচড়ের দাগ তাকে এতটা ভোগাবে। ক্ষতস্থানে তিথি একবার হাত বোলালো। সুমনকে একবার বলবে ব্যাপারটা? না থাক, এমনিতেই তিথির কিছু হলে সুমন অতিরিক্ত ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তারপর ওসব পিশাচ টিশাচের নখের আঁচড় শুনলে আর দেখতে হবে না। তাহলে কি একবার ডাক্তারের কাছে যাবে? কিন্তু তাতেই বা কি লাভ? তিথি জানে এটা অতি প্রাকৃত ঘটনা, লৌকিক কোনো সমাধানে আখেরে ফল মিলবে না। বাথরুমের আয়নায় তাকিয়ে নিজের চোখে চোখ রাখলো তিথি। তার চোয়াল শক্ত হলো। এখন পায়ের ব্যথা নিয়ে মাথা ঘামানোর চেয়ে ঢের দরকারি কাজ আছে। বুদ্ধপ্রিয় ছেলেটাকে বাঁচাতেই হবে। তিথির ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ছেলেটি নির্দোষ। বাতাসনগর গ্রামে সেদিন অলৌকিক কিছু ঘটেছিল। ভাগ্যচক্রে সেই ঘটনার সাথে বুদ্ধপ্রিয় জড়িয়ে পড়েছে। তবে আগামীকাল সকালে ছেলেটার সাথে দেখা না হওয়া অবধি পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না এটা আদতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিনা। দেখুন ম্যাডাম, এই কেসটা একটা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, বেশ এভিডেন্ট। হ্যাঁ, এখানে আমাকে বলা ভালো, আমাদের সবাইকে যেটা অবাক করেছে তা হলো সাবজেক্টের বুদ্ধপ্রিয় টেন্ডেন্সি টুয়ার্ডস ভায়োলেন্স। দিনের বেশিরভাগ সময় ওর হাত পা বেঁধেই রাখতে হচ্ছে।
একদিন তো নিজের হাতের বাঁ হাতের কবজির ওখানে মাংস খাওয়ার চেষ্টাও পর্যন্ত করেছে। এই ইনফরমেশনটা কিন্তু খুব সেন্সিটিভ ম্যাডাম, বাইরে কাউকে বলবেন না প্লিজ। একই ছেলেটাকে নরখাদক, পিশাচ এসব বলা শুরু করেছে সোশ্যাল মিডিয়া। তারপর এই খবর বাইরে এলে পাবলিক তো বুদ্ধপ্রিয়কে জাস্ট ছিঁড়ে খাবে। মানসিকভাবে সুস্থ হয়ে ওঠার পরেও ছেলেটা যে আর কখনো সাধারণ জীবনে ফিরতে পারবে না। তাই বলছি ম্যাডাম, যা যা আপনার সাথে শেয়ার করছি সেগুলো কোথাও ডিসক্লোজ করবেন না প্লিজ। আসলে ডক্টর প্রাঞ্জল রায় পার্সোনালি ফোন করে রিকোয়েস্ট করেছেন আপনাদের সাথে সবটা শেয়ার করতে। না হলে এসব ইনফো আমরা সাবজেক্টের ফ্যামিলিকেও পুরোটা জানাবো না, তারা ব্যাপারটা হয়তো ঠিক মেনে নিতে পারবেন না। সুমনের আন্দাজ ঠিকই ছিল। সকাল থেকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘন ঘন মেঘের গর্জন আর কালো আকাশ জানান দিচ্ছে আজ কলকাতার রাস্তাঘাট মোটামুটি সারাদিনই জলের তলায় সেঁধিয়ে থাকবে। তিথিরা তাই প্রদীপবাবুর গাড়িটা নিয়েই এসেছে। প্রদীপবাবু এমন ঝড় বৃষ্টি দেখে একরকম জোর করেই মেয়েকে গাড়ি নিয়ে বেরোতে বাধ্য করেছেন। তিথি আর ত্রিদীপ কাঁটায় কাঁটায় ঠিক সকাল 9:30 এসে হাজির হয়েছে মনের বাড়ি মেন্টাল হেলথ কেয়ারে। বুদ্ধপ্রিয়র সাথে দেখা করতে যাওয়ার আগে আপাতত তারা কথা বলতে এসেছে ডক্টর কুন্তল দত্তের চেম্বারে। ডক্টর দত্তের আন্ডারে এই বুদ্ধপ্রিয় ভর্তি। আচ্ছা, এই সেলফ হার্ম ছাড়া বুদ্ধপ্রিয়র মধ্যে আর কোনো স্ট্রেঞ্জ কিছু আপনারা খেয়াল করেছেন কি? মানে যেমন ধরুন নিজের মনে মাঝে মধ্যে বিড়বিড় করে বকবক করা, বা হঠাৎ হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে ওঠা, বা ওর গলা থেকে একদম ডিফারেন্ট কোনো ভয়েস বেরোচ্ছে, এরকম কিছু দেখেছেন? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো তিথি। ডক্টর দত্ত বেশ অবাক হয়ে উত্তর দিলেন, আরে কি মুশকিল, এটা কি বলিউডের কোনো হরর ফিল্ম ভাবছেন নাকি? স্প্লিট পার্সোনালিটি মানে সেই ভুলভুলাইয়া সিনেমাটার মতো এক কিংভূত গলায় তুই আমায় যেতে দিবি না বলে চিৎকার করে উঠবে নাকি? আরে মানসিক সমস্যা থাকা মানেই সাবজেক্ট সবসময় বিড়বিড় করবে এটাও নয়। দেখুন ম্যাডাম, আপনাকে একটা কথা বলে দিই। আমি জানি আপনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। প্রশ্নগুলো শুনে দিব্যি বুঝতে পারছি আপনি আপ্রাণ চেষ্টা করছেন আত্মার ভট্টর জাতীয় কোনো তত্ত্ব এখানে নিয়ে আসতে। তবে আমার কি মনে হয় জানেন, আপনি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলে এই কেসটা যেমনভাবেই হোক না কেন ভূত খোঁজার চেষ্টা করছেন। হ্যাঁ, সেটা ঠিক না। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। একটা বাচ্চা ছেলে চরম মানসিক সমস্যায় ভুগছে। আমাদের সকলের উচিত এখানে ভূতটুত না খুঁজে ছেলেটার পাশে গিয়ে দাঁড়ানো, তার প্রতি সহানুভূতিশীল হওয়া। মাঝে মাঝে এই ছেলেটা চুপচাপ বসে কাঁদে, বলে সে যা অপরাধ করেছে সাজাও তার জন্য যথেষ্ট নয়। কি অ্যাকিউট গিল্টি ফিলিং করছে ছেলেটা, একবার ভাবুন তো। দিদি কিচ্ছু বলল না, চুপ করে রইল। সে নিজে যে প্রতিটি কেসেরই আগে একটা সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন খোঁজার চেষ্টা করে, তা এই লোকটিকে বুঝিয়ে লাভ নেই। তিথি জানে, কিন্তু এই কেসটা অন্যরকম। তিথির মন বলছে ছেলেটার কোনো মানসিক ব্যামো নেই, এক ভয়ঙ্কর অপশক্তির কবলে পড়ে এমন অবস্থা হয়েছে। মা চামুণ্ডার কৃপায় এসব বিষয়ে তিথির কোনো অনুমান আজ অব্দি ভুল প্রমাণিত হয়নি। সে জানে এবারও হবে না। তিথিকে এখন অপেক্ষা করতে হবে সত্যিটা সকলের সামনে আসা পর্যন্ত। তারপরে এই ডক্টর দত্তর ঠিক কী প্রতিক্রিয়া হয় সেটাই তখন দেখার। 10টা প্রায় বাজতে যায় দেখে তিথিরে উঠে দাঁড়ালো। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর দত্ত, আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার থেকে পাওয়া কোনো রকম ইনফরমেশনই আমরা কারোর কাছে শেয়ার করব না। ডক্টর দত্ত তার টেবিলের বেল প্রেস করা একজন পুলিশ কনস্টেবল ঘরে এসে দাঁড়ালো। তার দিকে তাকিয়ে ডক্টর দত্ত বললেন, ওনাদের সেল নাম্বার 30-এ নিয়ে যান, বুদ্ধপ্রিয় গায়েন। আর আপনি কিন্তু একবারও ঘর ছেড়ে বেরোবেন না, মনে রাখবেন স্পেশাল পারমিশন নিয়ে এনারা দুজন এসেছেন, না হলে এমন অবস্থায় কাউকে আমরা বুদ্ধপ্রিয়র সাথে দেখা করতে দিচ্ছি না। যদি বিপদ বোঝেন সঙ্গে সঙ্গে এনাদের দুজনকে বার করে আনবেন। লালবাজার থেকে স্পেশাল পারমিশন করিয়ে এনেছেন বলে কথা, ওনাদের আবার কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমরা ডাক্তার আবার গালমন্দ খাবো। হ্যাঁ, বাড়ি বুকে ফেসবুকে পোস্ট করে দিলেই হলো আর কি, কেস জন্ডিস। শেষের কথাগুলো বলার সময় ডক্টর দত্ত তার রাগ বা অসন্তোষ ঢেকে রাখার কোনো রকম চেষ্টা করলেন না। নেহাত অমল সেনের চিঠি নিয়ে এসেছে, আর প্রাঞ্জল পার্সোনালি রিকোয়েস্ট করেছে, তাই তিথি আর ত্রিদীপের এই ভূত খোঁজার অভিযান জোর করেই হজম করেছেন। ত্রিদীপের দিকে ফিরে ডক্টর দত্ত বললেন, আপনার নামটা যেন কি? আগে ত্রিদীপ ব্যানার্জি। আচ্ছা, কেন বলুন তো? দেখুন ত্রিদীপ বাবু,
ভেতরে যাচ্ছেন ভালো কথা, তবে বুদ্ধপ্রিয়র থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। দুম করে ঝাঁপিয়ে পড়ে হাতের মাংস খেতে চাইলে আমরা কিন্তু কিছু করতে পারবো না। কিছু মনে করবেন না, এই ম্যাডামের সাথে কথা বলে যা মনে হয়েছে উনি বেশ ডাকাবুকো গোছের। না, ওনাকে বলে লাভ নেই, শুনবেন না। তাই আপনাকেই বলছি, যা কথা বলার খুব সাবধানে, একটু সেফ ডিস্টেন্স মেনটেন করে। ছেলেটা কিন্তু হঠাৎ হঠাৎ এক্সট্রিমলি ভায়োলেন্ট হয়ে পড়ে। আসলে বুদ্ধপ্রিয়র এখন যা কন্ডিশন, কনস্ট্যান্ট মনিটরিং প্রয়োজন। কিন্তু সত্যি কথা বলতে কি, এখানে তেমন প্রভিশন নেই। আলাদা সেলে রাখতে হচ্ছে বাকি পেশেন্টদের সেফটির ইস্যুর জন্য। তবে বুদ্ধপ্রিয়র সেলে সিসিটিভি ইনস্টল করা আছে। আমরা খেয়াল রাখবো, কোনো অ্যালার্মিং অ্যাক্টিভিটির আঁচ পেলেই স্টেপ নেব। তবুও আপনারা একটু সাবধানে ছেলেটাকে হ্যান্ডেল করবেন প্লিজ। তিথি বুঝতে পারলো ডক্টর দত্ত বেজায় চটেছেন তিথির প্রশ্নগুলো শুনে। মেয়ে অল্প হেসে বলল, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা এমন কোনো কাজই ভিতরে গিয়ে করব না যাতে আপনারা কেউ ঝামেলায় পড়েন। আমাদের এখানে আসা, বুদ্ধপ্রিয়র সাথে দেখা করা বা ওর মানসিক অবস্থা নিয়ে এত তথ্য পাওয়া কোনোটাই সম্ভব হতো না আপনি আমাদের আর্জি খারিজ করে দিলে। ডাক্তারের ওপর তো আর কথা চলে না, বলুন। আপনাদের মতামতটাই ফাইনাল। তাও যে আমাদের অ্যালাউ করেছেন বা এতক্ষণ আমাদের সাথে কথা বলেছেন, আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। সেল নাম্বার 30 দোতলায়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় তিথিরা জানলা দিয়ে দেখলো বাইরের আকাশের অবস্থা আগের চেয়েও শোচনীয়। বৃষ্টির চোটে খুব কাছেরও জিনিস ঝাপসা ঠেকছে। সেলের দরজা খুলে দিল গার্ড। তিথিদের সাথে সে কনস্টেবল ঘরের ভেতর ঢুকল। লোকটাকে দেখে মায়া হলো তিথির। লোকটার বয়স হয়েছে, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ওই সেলে ঢোকার একদম ইচ্ছে নেই তার। দায় পরে ডিউটি পালন করছে। অবশ্য লোকটা তাতে কোনো দোষ নেই। বুদ্ধপ্রিয়র ব্যাপারে যা যা শুনেছে তারপর আর সাহস পাবেই বা কি করে ছেলেটার সাথে এক ঘরে থাকার। সেলের ভেতর ঢুকে দেখা গেল ঘরে হোয়াইট টিউব জ্বলছে। দরজার পাশে ডান হাতে যে সাদা রঙের দেওয়াল, তার অনেক উঁচুতে একটা মাঝারি মাপের জানলা। সে জানলার দিকে তাকিয়ে বুদ্ধপ্রিয় শান্ত হয়ে বসে আছে নিজের বিছানায়, হয়তো বৃষ্টি দেখছে। ঘরে এমন কিছুই রাখা হয়নি যেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বুদ্ধপ্রিয় নিজের বা অন্য কারোর কিছু ক্ষতি করতে পারে। ছেলেটা তিথিদের দিকে পিছন ফিরে বসে আছে। দরজা খোলার শব্দ পেয়ে কিন্তু একবারও ঘুরে তাকালো না। আপাতত তার হাত পা খাটের সাথে বেশ শক্তপোক্ত চাদর দিয়ে বাঁধা। তবে ডক্টর দত্ত বলেছেন গতকাল রাত থেকে ছেলেটা একদমই চুপচাপ আছে। রাতের ডিনারটাও নির্বিবাদে পুরোটা খেয়েছে। তাহলে হাত পা বেঁধে রাখার মানে কি? হয়তো তিথিরে এসছে বলেই ডাক্তাররা বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি। খুব নরম স্বরে তিথি জিজ্ঞেস করল, আচ্ছা, বৃষ্টি দেখতে তোমার বুঝি খুব ভালো লাগে? ছেলেটা মুখ ঘুরিয়ে তাকালো। গত প্রায় 1 মাস ধরে চলা ঘটনাগুলো যে তার মনের এবং শরীরের উপর মারাত্মক ছাপ ফেলেছে তা বুদ্ধপ্রিয়কে এক ঝলক দেখলেই মালুম হয়। মুখটা ভীষণ শুকনো, চোখের তলায় পুরো কালি পড়েছে। ছেলেটা কি অস্বাভাবিক রোগা। ডক্টর দত্ত অবশ্য বলেছেন এটা অনেক ক্ষেত্রে স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের আক্রান্ত পেশেন্টদের মধ্যে দেখা যায়। খুব তাড়াতাড়ি তাদের ওজন কমতে থাকে, তবে ট্রিটমেন্টে ঠিকঠাক মতো সাড়া দিলে এই সমস্যা বেশি দিন থাকে না। গত 2 সপ্তাহে বুদ্ধপ্রিয়র নাকি 11 কেজি ওজন কমেছে। ছেলেটাকে দেখে এত খারাপ লাগলো তিথির, চোয়ালের হাড় যেন ঠিকরে বেরিয়ে পড়তে চাইছে। বুদ্ধপ্রিয় খানিকক্ষণ এক দৃষ্টি তিথিদের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো এনারা বোধহয় কোনো নতুন ডাক্তার। ছেলেটার মনের কথা খানি কাজ করতে পেরে তিথি বলে উঠল, আমরা ডাক্তার নই বুদ্ধপ্রিয়, তোমার সাথে এমনি দেখা করতে এলাম। ত্রিদীপ হেসে বেশ মজার ছলে বলল, হ্যাঁ ভাই, ওইসব ডাক্তারি পড়তে গেলে পেটে যে বিদ্যে লাগে তা আমাদের নেই। এই দুজনেই মাধ্যমিকে সায়েন্স সাবজেক্টগুলো কোনো মতে টেনে টুনে পাশ করেছি আর কি। তারপর আর জীবনে কোনোদিন ওই বিজ্ঞানের ধারে কাছে যাইনি, বুঝলে। আরে বাবা, আমরা এসেছি তোমার সাথে একটু জমিয়ে আড্ডা দেবো বলে। তিথিরা খুব সাবধানী ধীর পায়ে এগিয়ে গেল বুদ্ধপ্রিয়র খাটের দিকে। কনস্টেবল একবার আপত্তি করার চেষ্টা করলো, ওরা অত কাছে যাচ্ছে দেখে, কিন্তু তিথি বা ত্রিদীপ তাকে মোটে পাত্তা দিল না। বললে না তো বৃষ্টি দেখতে তোমার বুঝি খুব ভালো লাগে? খানিক ইতস্তত করে ঘাড় নেড়ে হ্যাঁ বলল বুদ্ধপ্রিয়। তিথি ছেলেটার খাটের একদম কাছে গিয়ে বলল, বসতে দেবে একটু? বুদ্ধপ্রিয় ভ্যাল ভ্যাল করে কিছুক্ষণ চেয়ে রইল তিথির দিকে। গত 2 সপ্তাহ বেশ কিছু ডাক্তার তার সাথে কথা বলেছে।
প্রত্যেকেরই ব্যবহার ছিল ভারী নরম, ভারী কোমল। কিন্তু সমস্যা হলো তারা সবাই বুদ্ধপ্রিয়কে মানসিক রোগী ভেবেছে। তাদের কথাবার্তায় বা হাবভাবে সে ব্যাপারটা বারবার স্পষ্ট হয়ে গেছে বুদ্ধপ্রিয়র কাছে। সে নিজে জানে তার কোনো মানসিক সমস্যা নেই, তবে লোকে তা মানতে নারাজ। যে দুজন মানুষ এখন বুদ্ধপ্রিয়র সামনে এসে দাঁড়িয়েছে তাদের সে চেনে না, দেখেনি কোনোদিন। তবে মানুষ দুটোর কথা শুনে মনে হচ্ছে এরা বোধহয় বুদ্ধপ্রিয়কে পাগল বলে ভাবছে না। কথা বলার ধরনেও কোথাও কোনো পেশাদারী সহানুভূতির ছোঁয়া নেই, বরং লেগে আছে এক অকল্পনীয় আন্তরিকতা। বুদ্ধপ্রিয়র হঠাৎ ভারী কান্না পেল। তাকে কেন কেউ বুঝতে চাইছে না। ছেলেটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। ত্রিদীপ হালকা সুরে বলল, আহা, এইভাবে কাঁদলে চলবে? আরে বাবা, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। কথাগুলো বলতে বলতে ত্রিদীপ আলতো করে বুদ্ধপ্রিয়র কাঁধে হাত রাখল। তিথি ইতিমধ্যে বসে পড়েছে খাটে। তার ভীষণ ইচ্ছে করছে এক্ষুনি ছেলেটিকে বাঁধন মুক্ত করে দিতে, কিন্তু ডাক্তারদের নির্দেশে যেহেতু হাত পা বাঁধা আছে, তিথি চাইলেও এখানে কিছু করতে পারবে না। বুদ্ধপ্রিয় ফোঁপাতে ফোঁপাতে জিজ্ঞেস করল, আপনারা কারা? ঠিক চিনতে পারলাম না তো। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম গলায় বলল, ধরে নাও আমরা তোমার শুভাকাঙ্ক্ষী। তোমার সবাই ভুল বুঝছে সেটা আমরা জানি। সকলে হয় দোষ দিচ্ছে, না হলে মানসিক রোগী ভাবছে। তোমার মনের উপর ঠিক কতটা চাপ পড়ছে সেটা কেউ ভেবে দেখছে না একবারও। আচ্ছা ভাই, আমার একটা কথা বলো তো। তিথিদের ব্যবহারে বুদ্ধপ্রিয় খানিকটা সহজ হলো এবার। চোখ মুছে তিথির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলুন, কি জানতে চান? আচ্ছা, সেদিন ঠিক কি ঘটেছিল তোমার মনে আছে? বলতে পারবে আমাদের? বুদ্ধপ্রিয়র দু চোখ দিয়ে আবার টপ টপ করে জল পড়া আরম্ভ হলো। তিথি তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে শান্ত হও, তোমায় কিছু বলতে হবে না। আমরা তো ডাক্তার নই, স্রেফ একটু গল্প করব বলে এসেছি। বলতে কষ্ট হলে কিছু বলতে হবে না ভাই। এসো, আমরা বরং অন্য কিছু নিয়ে কথা বলি। বুদ্ধপ্রিয়র খানিক সময় লাগলো ধাতস্থ হতে, তারপর মাথা নেড়ে বলল, না না, আমি বলবো না। একটা কথাই বারবার মনে হচ্ছে জানেন, কেন যে গ্রামে গেলাম। না গেলে তো এসব কিছুই হতো না। আর অহনাটাও। কিছুক্ষণ চুপ থাকার পর আবার বলল, ভেবেছিলাম চাকরি না পাওয়া অবধি বাতাস নগরে ফিরবই না, কিন্তু অহনা 1 বছরে পড়ছে। নিজের ভাইজির জন্মদিন বাড়ি থাকবো না। জানেন, ওর অহনা নামটা আমি রেখেছিলাম। ত্রিদীপ বলল, সেদিন ঠিক কি ঘটেছিল মনে আছে কিছু? বুদ্ধপ্রিয় মনে হয় খেয়াল করলো না ত্রিদীপের প্রশ্নটা। সে আপন মনে সামান্য হেসে বলল, সবাই ভাবছে আমি বদ্ধ পাগল হয়ে গেছি, তাই অমন করেছি। আচ্ছা আপনারাই বলুন, কোনো পাগলেও কি ওইটুকু কচি বাচ্চাকে এইভাবে মেরে ফেলতে পারে? এটা সম্ভব? অত উপর থেকে আছাড় মেরে ফেলেছিলাম বলে মাথাটা একেবারে থেতলে গেছিল। কান্নায় বুদ্ধপ্রিয়র গলা বুঝে এল। বিশ্বাস করুন, আমি সত্যি আর বাঁচতে চাই না। আমি যে কাজ করেছি তার শাস্তি কেবল ফাঁসি দিয়ে মিটবে না, বিশ্বাস করুন। কিন্তু দেশের আইনে তো এর চেয়ে বড় শাস্তি আর নেই। যতক্ষণ না আমার ফাঁসির আদেশ হচ্ছে আমি কিছুতেই শান্তি পাবো না, কিছুতেই না। পরে কিছুক্ষণ ঘর জুড়ে ভেসে বেড়ালো বুদ্ধপ্রিয়র ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। অসহায়ের মতো তিথির ডান হাত চেপে ধরে আকুল স্বরে বলল, শুধু একটা কথা আমার বিশ্বাস করবেন আপনারা, কেবল একটা। তিথি ছেলেটার হাতের উপর আলতো চাপ দিয়ে আশ্বস্ত করার সুরে বলল, তোমার সব কথা বিশ্বাস করব। তোমার কথা শুনবো বলেই তো এখানে এসেছি। তুমি নিঃসংকোচে সবটুকু আমাদের খুলে বলতে পারো। আমাদের ওপর ভরসা রাখো, আমরা তোমার সাহায্য করতে চাই। জানেন, আমার না ওই সময়ের কোনো কথাই মনে নেই। মানে কেমন যেন ওই মুহূর্তের স্মৃতিকেও মুছে দিয়েছে মাথা থেকে, একেবারে ব্ল্যাঙ্ক। এই ব্যাপারটা আমি কাউকে বলিনি, পুলিশকেও না, ডাক্তারদেরও না। তাতে তো আরো মজবুত তকমা লেগে যাবে, তাই না, গায়ে, যে সত্যি আমার তখন কোনো মেন্টাল অ্যাভারেশন ঘটেছিল। হ্যাঁ, খানিক দম নিল বুদ্ধপ্রিয়। গত কয়েক সপ্তাহ এই প্রথম একবারে এতগুলো কথা বলছে বলেই হয়তো কেমন হাত ধরে যাচ্ছে। সে আবার বলা শুরু করলো, তবে একটা ব্যাপার কিন্তু হয়েছিল। শরীরে কেমন যেন একটা অস্বস্তি টের পাচ্ছিলাম, কেমন যেন ওই কাপ বমি বমি ভাব। আগের দিন রাতেও এমন হয়েছিল জানেন।
ভাবলাম মন খানিক অন্য মনস্ক করলে যদি একটু ঠিক লাগে, তাই তো ভাইজির সাথে খেলায় মন দিলাম। দাদা আর বৌদি তখন সবে মাত্র নিচে নেমেছে। ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। যেন মাঝের কিছুক্ষণ কোনো হুঁশই ছিল না। হুঁশ ফেরতে দেখি দাদা আমার উপর চেপে বসে এলো পাথারি কিল চড় ঘুষি চালাচ্ছে আর চিৎকার করে কাঁদছে। দাদার চেহারা তো বেশ ভারী, অমন ভাবে বুকের উপর চেপে বসায় দম আটকে আসছিল। মারের চোটে ঠোঁট ফেটে আমার রক্ত পড়ছে। তখন আমার মাথায় কিচ্ছু ঢুকছিল না। ভাবছিলাম দাদা খামোখা মারছে কেন আমায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বুদ্ধপ্রিয় বলল, হ্যাঁ, তারপর আর কি? জানতে পারলাম আমি অহনাকে নিজের হাতে আছাড় মেরে নিচের তলায় উঠোনে ফেলে দিয়েছি। শুধু তাই নয়, ফেলার আগে নাকি মেরে মেরে মেয়েটার মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছি। শেষ কথাগুলো বলার সময় থরথর করে বুদ্ধপ্রিয়র গোটা শরীরটা কেঁপে উঠল কান্নার দমকে। খুব অসহায়ের মতো বলল, নিজের হাতে অহনাকে মেরেছি আমি, নিজের হাতে। ছি ছি, কি করে পারলাম বলুন তো এমন কাজ করতে? কোনো পশুও কি এমন কাজ করে না। কোনো পশুও এমন কাজ করে না। মানুষ তো এখন নিজের মায়ের পেটের ভাইকেও ভালোবাসতে ভয় পাবে। সব আমার জন্য। এই দাদা বৌদি কম করেছে আমার জন্য? কোন ছোটবেলায় মাকে হারিয়েছি। আমার জগৎ বলতে ছিল ওই দাদা আর বৌদি, আর আমি কিনা তাদের মেয়েকেই। আমার তো নরকেও চাই হবে না, আমার নরকেও চাই হবে না। ত্রিদীপ ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আহা চুপ করো। আরে এইভাবে কাঁদতে নেই রে বাবা, আর এইভাবে কাঁদলে যে তোমার শরীর খারাপ করে যাবে। শান্ত থাকতে হবে তো এখন তোমায়। বাইরে ভীষণ জোরে বিদ্যুৎ চমকালো। তার আলোর তীক্ষ্ণতা মুহূর্তের জন্য যেন অন্ধ করে দিল তিথিদের। কয়েক সেকেন্ডের মধ্যে বাইরে বাজ পড়ল কান ফাটানোর শব্দে। ঘরের টিউবলাইটটা থরথর করে কাঁপছে, যেন অচেনা কোনো বিপদের আঁচ পেয়ে ওই বৈদ্যুতিক আলো ভীত সন্ত্রস্ত। খুব জোরে শব্দ হয়ে ঘরের দরজাটা লক হয়ে গেল বাইরে থেকে। সেলের বাইরে যে গার্ড দাঁড়িয়ে আছে সে অবাক হয়ে দরজা খোলার চেষ্টা করল। লাভ হলো না, লকটা কিছুতেই খোলা যাচ্ছে না। দিশে হারার মতো জোরে জোরে ধাক্কা মারা শুরু করলো সে। বুদ্ধপ্রিয় মুখ তুলে তাকালো। এ কেমন রূপ তার! চোখ দুটো টকটকে লাল, তা থেকে চলকে চলকে পড়ছে কোনো এক কালো গাঢ় তরল পদার্থ। ঠোঁটের কোনায় ঝুলছে এক পৈশাচিক ক্রূর হাসি। ত্রিদীপ ব্যাপারটা লক্ষ্য করার আগেই তাকে সজোরে ধাক্কা মারল বুদ্ধপ্রিয়। এমন অতর্কিতে আক্রমণ হওয়ায় ত্রিদীপ তাল সামলাতে পারল না। ছিটকে গিয়ে পড়ল খানিক দূরে মেঝেতে। যে পুলিশ কনস্টেবল তিথিদের সাথে এসেছে সে দেওয়ালে সিঁটিয়ে গেল। ভয়ের চোটে এক পাও নড়তে পারছে না। ত্রিদীপ! তিথি চিৎকার করে ছুটে যেতে গেল, ত্রিদীপের দিকে পারল না। কখন যেন বুদ্ধপ্রিয় তার হাত পায়ের বাঁধন কোনো মন্ত্র বলে অবলীলায় খুলে ফেলেছে। তিথির ডান হাতের কবজিটা শক্ত করে ধরে এক পৈশাচিক পুরুষ কণ্ঠ বলে উঠল, কোথায় যাচ্ছ মামুনি? এই তো সবে শুরু, এত তাড়াতাড়ি ঘাবড়ে গেলে চলবে? তুমি না তন্ত্র সাধিকা? শেষের কথাগুলো বলার সময় খুব জোরে খিলখিল করে হেসে উঠল বুদ্ধপ্রিয়। তিথি এত সহজে ঘাবড়াবার মেয়ে নয়। বহু ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি এর আগেও হয়েছে সে। বুদ্ধপ্রিয়র ওই বিভৎস চোখে চোখ রেখে দৃপ্ত কণ্ঠে বলে উঠল, আমি আগেই আঁচ করেছিলাম এমন কিছু একটা ব্যাপার আছে। কে তুই? কি চাস? তিথির হাতটা ছেড়ে তার বাবায়ের গোড়ালিটা হঠাৎ শক্ত করে চেপে ধরল বুদ্ধপ্রিয়। আমায় চিনতে পারছিস না বুঝি? বাবায়ের পায়ে গোড়ালির কাছে ক্ষতস্থানে বুদ্ধপ্রিয় তার নখ বসিয়ে দিল। গল গল করে রক্ত বেরোচ্ছে তিথির পা থেকে। দাঁতের দাঁত চেপে যন্ত্রণাটা সহ্য করার চেষ্টা করলো, পারল না। ব্যথার চোটে কুঁকিয়ে উঠল। গলার স্বর পাল্টে এবার রক্ত হিম করা মেয়েলি কণ্ঠে বুদ্ধপ্রিয় বলে উঠল, কি রে, খুব লাগছে বুঝি? আমাদের ওখানে যাবি না? সাহায্য করবি না কাউকে? তুই তো আমায় বহুদিন আগে থেকে চিনিস, তাহলে সেদিন ওখানে কোন সাহসে গেলি? আমার শক্তি কতটা আন্দাজ করতে পারিস না? তাহলে দেখ,
আমার শক্তি কতটা দেখ তাহলে। তিথিকে ছেড়ে দিয়ে বুদ্ধপ্রিয় উঠে দাঁড়ালো। টলমলো পায়ে এগিয়ে গেল পুলিশ কনস্টেবলের দিকে। বাইরে তখন গোটা হেলথ কেয়ার স্টাফ, ডাক্তার একত্র হয়ে দরজায় বাড়ি মারছে। সেল নম্বর 30-এ যে সিসিটিভি ক্যামেরা বসানো আছে তা গত কিছুক্ষণ ধরে কাজ করা বন্ধ করে দিয়েছে। অপারেটিং রুমের খবরটা পাওয়ার পর ডক্টর দত্ত ছুটে এসেছেন, কিন্তু দরজা কিছুতেই খোলা বা ভাঙা যাচ্ছে না। ত্রিদীপ বহু কষ্টে উঠে দাঁড়ালো। সে এগোতে যেতেই ঘাড় গড়িয়ে বুদ্ধপ্রিয় ঐশাচিক পুরুষ কণ্ঠে বলে উঠল, ওই ভুলটা ভুলেও করতে যাস না, আমার সাথে তুই পারবি না। তারপর লহমায় কনস্টেবলের টুঁটি টিপে ধরে তাকে মাটি থেকে অনেকখানি উপরে তুলে দিল বুদ্ধপ্রিয়। নিয়ে সে মেইলি কণ্ঠে বলল, তোকে চাইলে আমি এক্ষুনি মারতে পারি জানিস, কিন্তু তোর মতো একটা মরা মেরে আমি করবোটা কি? খুব সাবধান, বাইরে কি কাউকে কিন্তু বলবি না এই ঘরে কি কি দেখেছিস। যদি কাউকে কিছু বলিস তোর এমন দশা করবো ভাবতেও পারবি না। কনস্টেবলের তখন প্রায় দম বন্ধ হয়ে আসার জোগাড়। তাকে মাটিতে আছাড় মেরে ফেলল বুদ্ধপ্রিয়। থপ করে একটা শব্দ হলো। কনস্টেবল মাটিতে পড়ার সাথে সাথেই জ্ঞান হারালো। বুদ্ধপ্রিয় তাকালো তিথির দিকে, মুখে সেই ভয়াবহ হাসি। মেলি কণ্ঠে তীব্র আক্রোশে বলে উঠল, তোর এই বাতাস নগরের গ্রাম আমি শেষ করে দেব, দেখি ওদেরকে বাঁচায়। এতক্ষণ ধরে টিউবের সাদা আলো জ্বলছিল নিভছিল। বুদ্ধপ্রিয় এবার বসে পড়ল মাটিতে, মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ঘরের টিউবের আলো ক্রমে স্বাভাবিক হলো। বুদ্ধপ্রিয় এলিয়ে পড়ল মেঝেতে। তিথি এখনো বিছানায় বসে। দেখে বুঝতে পারলো ছেলেটা জ্ঞান হারিয়েছে। বাইরে অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কা দেওয়ার পর অবশেষে দরজা খুলতে পেরেছে হসপিটালের স্টাফেরা। তারাও দৌড়ে ভেতরে এসে দেখলো কনস্টেবল ও বুদ্ধপ্রিয় অজ্ঞান। ত্রিদীপ টলমলো পায়ে এগিয়ে যাচ্ছে তিথির দিকে, আর তিথি তার বাবাটা ভেসে যাচ্ছে রক্তে। বাইরে বৃষ্টি একটুও ক্ষান্ত হয়নি। তিথিরা বাড়ি ফিরছে। ভাগ্যিস প্রদীপবাবু জোর করে নিজের গাড়িটায় পাঠিয়েছেন আজ। তিথির পায়ে এখন যা অবস্থা তাতে গাড়ি ছাড়া ফেরা সম্ভব ছিল না। পায়ে এখন ব্যান্ডেজ বাঁধা বেশ পুরো করে, যন্ত্রণা হচ্ছে ভীষণ। তবে সেদিকে তিথির তেমন কোনো মন নেই। তার মাথায় একটাই কথা ঘুরছে। গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তিথি, এক মনে বৃষ্টি দেখছে। ত্রিদীপ হাত রাখলো তিথির হাতের উপর, শান্ত স্বরে বলল, খবর দিয়ে দিয়েছি। স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসতে চাইছিল, আমি বারণ করলাম। আমি বললাম আমরা সবাই তো আছি, তুমি বরং বিকেলে একবার ঘুরে যেও। এই তিথি, খুব কষ্ট হচ্ছে না রে? তিথি ঘাড় নেড়ে না বলল। তাহলে কি ভাবছিস? আমার অনুমান তাহলে ঠিকই ছিল। কি বলিস? একটা দীর্ঘশ্বাস ফেলল ত্রিদীপ। আর বলতে, একটা তরতাজা জোয়ান ছেলে এভাবে। হৃদয়বাবু ঠিকই বলেছিলেন, তার মানে বাঁচাতে ওদের হবেই। তবে কেসটা বেশ জটিল। কে করছে আর কেন করছে দুটোরই আঁচ পাওয়া বেশ শক্ত হবে। কি বলিস? যেই এসবের পেছনে থাকুক না কেন, তার সাথে আগেও আমার সাক্ষাৎ হয়েছে ত্রিদীপ। এখন প্রশ্ন হলো সেই সাক্ষাৎ কোথায় হয়েছিল আর কিভাবে হয়েছিল। কয়েকটা ব্যাপারে বেশ খটকা লাগছে জানিস। অনেকগুলো প্রশ্ন জমছে মনে, তবে সেই প্রশ্নের উত্তরগুলো এই কলকাতায় বসে মিলবে না। সব জট ছাড়াতে গেলে আমাদের পাড়ি দিতে হবে কলকাতার বাইরে, 18 ভাটির দেশে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা অনেকেই বহুদিন ধরে আমাদের গল্প শুনে আসছেন। কখনো ভয় পেয়েছেন, কখনো দুঃখে কেঁদেছেন, আবার কখনো প্রেমের অনুভূতি জাগিয়েছেন মনে। তাই আমাদের 4র্থ জন্মদিন উপলক্ষে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে রেখে গেলাম একটি সুবর্ণ সুযোগ। আপনি যদি লেখালেখি করতে ইচ্ছুক হন এবং আপনিও যদি চান আপনার গল্প আমরা এখানে উপস্থাপন করি, তাহলে চটপট দেরি না করে আমাদের গল্প পাঠান ইমেল করে। ইমেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। নমস্কার, আমি পার্থপ্রতিম। এতক্ষণ আপনারা শুনছিলেন
লেখক অর্ণব চক্রবর্তীর কলমে রায়বাঘিনী 18 ভাটির দেশে। আজ গল্পপাঠে ছিল ব্রতদেব। অন্যান্য চরিত্রে শিউলি, মৌপিয়া, সুচন্দ্রা, রিমঝিম, ব্রতশ্রী, পূজা, নীলাঞ্জনা, সৌভিক, বিতান, সায়ন্তন, অরিত্র, ইভান সরকার, আসানজান, সুবরণ বসু, শঙ্খ বিশ্বাস, পিনাকি, সুমন, সুজয়, রিতম, রাজ, নাইল এবং পার্থপ্রতিম। শব্দ সংযোজনে সুদেশনা, আবহে ইন্দ্রনীল সরকার, প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম দাস। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না আমাদের লাইক ও কমেন্টের মাধ্যমে। আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।